আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আমরা আপনাদের অলমোস্ট সিএফও কোর্সের বেশ কয়েকটা ব্যাচ থেকে যারা ইন্টারেস্টেড, মূলত আমাদের নতুন ব্যাচ অর্থাৎ 10 ব্যাচকে কেন্দ্র করে এই সেশনটা আমি অফার করেছি। ইটস মাই পার্সোনাল ইনিশিয়েটিভ। সেটি হচ্ছে এমন যে আমরা অনেকেই এখানে যারা স্পেশালি আজকে প্রায় 50, গত সেশনে 70 জন জয়েন করেছিলেন, আজকে হয়তো ওরকম 65-70 হবেন। আপনাদের অনেকেই আপনারা সিএমএ স্বপন যেমন সিএস করছেন, এখানে সি এর ফাইনাল লেভেলে একজন দুজন আছেন, সিএমএ করছেন। আমি একটা জিনিস আমার নিজের মনের থেকে আর্জ ফিল করেছিলাম যে আমরা কর্পোরেট হাউসগুলো আমরা যখন ইন্টারভিউ করি, জব ইন্টারভিউতে যাই, দেখি অনেক আইএস আইএফআরএস এর বেশ কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস বোঝার পরেও বেসিক লেভেলে কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে। স্পেশালি গত 18-20 বছরে আমার কর্পোরেটের যে এক্সপিরিয়েন্স থেকেও দেখি যে খুব ফাউন্ডেশনটা স্ট্রং দরকার। সো এই স্ট্রং ফাউন্ডেশন করার জন্য আপাতত আপনাদের মনে হতে পারে যে গত সেশনে যে ক্লাসটা নিয়েছি প্লাস আজকে যা নিব, অনেক ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে ভেরি মানে বেসিক এলিমেন্টারি লেভেলের ক্লাসগুলো নিচ্ছি, মানে খুবই আমার মনে হয় যে এত সহজ যে আপনাদেরকে সময়টা ঠিক মতো প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এরকম একটা ধারণা হতে পারে। বাট আই এম শিওর যে যদি একটু লেগে থাকেন, আপনারা যদি কন্টিনিউয়াসলি আমার এই ক্লাসগুলো করেন, আপনারা আসলে কোনটা জানেন না এটাও আপনারা জানেন না। মানে এটা মজার একটা গেম বলে, এটাকে বলে যে আমি যে কি জানি না তাই জানি না। সো ইট ইজ এ মজা, ইটস ইন্টারেস্টিং গেম। সো আমরা যদি এই গেমে থাকি দেখবো যে অনেক কিছুই জানি, আবার কিছু কিছু হয়তো অজানা আসবে। ইটস এ রিক্যাপ এবং স্টার্টিং ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ মানে বেসিক লেভেলে। সো আগের দিন আমি যে কোশ্চেনটা করতাম আবারও সেই কোশ্চেনটা রিপিট করছি। সেই রিপিট কোশ্চেনটা এরকম যে আমরা কোশ্চেন করতাম যে কোনো একটা ট্রানজেকশন হবে কিনা, এখানে আমি প্রথম বলবো যে ইজ দেয়ার এনি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, ইফ ইট ইজ ইয়েস, যদি হ্যাঁ হয় তখন আমাকে বের করতে হবে এর ডাবল এন্ট্রি সিস্টেমে এর একটা ডেবিট এবং ক্রেডিট থাকতে হবে। সো দ্যাট ইজ দ্য টু ভেরি বেসিক কোশ্চেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট ক্লাসে যারা করেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো কোনো জায়গায় আনলার্নিং করতে হয়। অ্যাকাউন্টিং এর অনেক অ্যাডভান্স লেভেলে আপনারা শিখেছেন, বাট আমি চাচ্ছিলাম যে স্ক্র্যাচ লেভেল থেকে কিছু জিনিস আবার নতুন করে করার জন্য। সো যেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন। সো যে কোনো একটা এন্ট্রি আসলে আপনাকে কোশ্চেন করতে হবে, ইজ ইট আই মিন দ্য কোশ্চেন ইজ ইট ইজ এ ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, নো তাহলে কোনো ইস্যু না, ইফ ইট ইজ ইয়েস দেন আপনাকে তখন বলতে হবে যে ডাবল এন্ট্রি সিস্টেমে ডেবিট অর ক্রেডিট। আমি বলেছিলাম যে কিছু জার্নালাইজ থেকে শুরু করে সামনে আগাবো। তো এখানে স্যাম্পল হিসেবে আমি আমাদের মতো করে আমরা কয়েকটা ট্রানজেকশন 24টার মতো ট্রানজেকশন নিয়েছি। এরকম আরো অনেক ট্রানজেকশন আপনাদের কাছ থেকে কমপ্লেক্স পাবো, অনেক জটিল জটিল কর্পোরেট লাইফে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করার জন্য, স্পেশালি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করার জন্য অনেক জটিল কিছু পাবো, সেগুলো নিয়ে আমরা আগাবো। প্রথমে একদম বেসিক লেভেলে শুরু করি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কোথাও কিছু আছে কিনা এবং কোথায় আপনাদেরকে ইয়ে করতে হবে। সো আমি এখানে এভাবে একটা কেস স্টাডি সাজানোর চেষ্টা করেছি, এভাবে একটা ফাইন্যান্সিয়াল মডেলিং করার চেষ্টা করেছি। একটা কোম্পানি শুরু করব আমরা, ওয়ান কোম্পানি, সেই কোম্পানি থেকে আমরা যেটা করব সেই কোম্পানির ট্রানজেকশন থেকে আমরা জার্নালাইজ করব, সেখান থেকে লেজার যাবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো সব হবে, নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে এবং এটা আইএস ফলো করে হবে। আজকে আমি আইএস ফলো করে দেইনি ইচ্ছা করে, এই একই জিনিসের ধারাবাহিকতা প্রত্যেকটা আইএস এর কোন আইএস এ কি বলা আছে রিলেট করে দিব, এবং পরবর্তীকালে এখান থেকে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস এবং এইখান থেকে আপনার কিভাবে ট্যাক্স রিটার্ন হয়, কিভাবে আরজেসি রিটার্ন হয়। সো দ্যাট ইজ এ বেসিক প্র্যাকটিক্যাল সেশন। আই হোপ যে দ্যাট ইজ এ ভেরি ইউনিক নেচারের একটা জিনিস হতে যাচ্ছে এবং আমরা প্রত্যেকে এটা করব। আমি একা করব না বা আপনারা একা করবেন না, আমরা সবাই মিলে এটা করব। সো আই হোপ যে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং এর কমন প্ল্যাটফর্ম আছে। আমরা আজকে একদম গল্পের শুরু, একদম দুই বন্ধু স্কুল ফ্রেন্ডের ব্যবসা শুরু থেকে সেই ব্যবসার সর্বোচ্চ লেভেল, এবং পরের বছরে সেকেন্ড ইয়ার করব সেই কম্পারেটিভ ফিগার কেমন হয়, সেইখানে আইএস 8 এর অ্যাপ্লিকেশন কিভাবে হয়, আইএস 7 কিভাবে, আইএস 2 কিভাবে হয়, সেইখানে আমরা দেখব যে আইএফআরএস এর অ্যাডভান্স লেভেলে কি ট্রানজেকশন হয়, সেখানে আমরা দেখব ব্যাংক লোন গেলে ব্যাংক লোনের জন্য কি কি পেপার দিতে হয়, সেখানে আমরা দেখবো আরজেসি রিটার্ন সাবমিট কিরকম হয়। সো দ্যাট ইজ এ ভেরি ইউনিক কাইন্ড অফ থিং। আই হোপ যে আমরা সবাই মিলে এটাকে আগাতে পারবো। সো আমি আর কথা না বাড়িয়ে, অলরেডি 50 স্টুডেন্ট হয়ে গেছে, আমরা এখন শুরু করি। আমি এখানে নাম্বার 1 জুন মাস, এক মাসের ট্রানজেকশন আপাতত দেখিয়েছি, এটা আমরা এক্সটেন্ড করব। জুনের 1 তারিখে বলছি রাকিব এন্ড তানভীর আর স্কুল ফ্রেন্ডস,
from the childhood. তারা ছোটবেলার বন্ধু ছিল। রাকিব comes with an idea, they can form a private limited company নেম বিস সলিউশন। আগের দিনে বলেছিলাম যে একটা কোম্পানির নাম আমাদের নিতে হবে, আমরা সেই কোম্পানিটার নামটা আপাতত বিস সলিউশনে রেখেছি। আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন, বাট আগের ক্লাসে আমরা এটা রেখেছিলাম। দে হ্যাভ টেকেন এ ডিসিশন দ্যাট অথরাইজ ক্যাপিটাল অফ 1 crore ডিভাইডেড ইনটু 10 লাখ টাকা। 10 লাখ হচ্ছে শেয়ার 10 টাকা করে, আর পেইড আপ 4 লাখ টাকা। তার মানে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 1 কোটি টাকা আর পেইড আপ হচ্ছে 4 লাখ টাকা। where Rakib and Tanvir will contribute respectively. রাকিব দিবে 2.5 লাখ টাকা, তানভীর দিবে হচ্ছে 1.5 লাখ টাকা। তো এই যে ট্রানজেকশনটা, এটা দিয়ে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে হলো। আপনারা এই জিনিসগুলোর ইম্প্যাক্টটা কোথায় কোথায় আছে ফার্স্ট অফ অল আমি একটু ক্লিয়ার করি। অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করব তার আগে আমি একটা বলি। সো এই যে রাকিব এবং তানভীর যখন আর এই বিজনেসটা শুরু করতে চাইলো, ফার্স্ট অফ অল তাদেরকে নিশ্চয়ই ডে ওয়ানে বিজনেস শুরু করতে পারে নাই। তাদেরকে কি করতে হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে হচ্ছে বিস সলিউশন লিমিটেড নামে কোনো নেম ক্লিয়ারেন্স নিতে হয়েছে। তারা কি এই বিজনেসটা পাবে কি পাবে না, ফার্স্ট অফ অল প্রথম কাজ ছিল তারা এটা একটা নেম ক্লিয়ারেন্স নিতে হয়েছে। আচ্ছা, নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে তারা দেখলো যে নামটা আছে আর জেসির ওয়েবসাইটে পাওয়া গেছে। দেন তারা 230 টাকা জমা করেছে। আগে যেটা ছিল 690 টাকা, 600 টাকা প্লাস ভ্যাট 90 টাকা। এখন যেটা আছে 200 টাকা প্লাস 30 টাকা ভ্যাট। সো 230 টাকা তাদেরকে ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে নামটাকে বুক করতে হয়েছে ফার্স্ট অফ অল। দেখেন, আমি সেক্রেটারিয়াল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করছি এবং এই ভিডিওগুলো প্রয়োজন রিপিট করবেন। আমি একদম সবকিছু একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি। দেন তাদের একটা মেমোরান্ডাম ফর্ম করতে হয়েছে। এই মেমোরান্ডামটা এক্সাম্পল আমি পরে দিব, আপাতত এখন দেখাচ্ছি না, কমপ্লিকেসি সিম্পলি করার জন্য মাথায় থাকবে যে এটা মেমোরান্ডামটা বানায় দেখাবো। এই বিস সলিউশনের দুইজন শেয়ার হোল্ডার রাকিব এবং তানভীর, তাদের মেমোরান্ডাম কি হবে, কিভাবে হবে এবং কোন কোন জায়গায় ভুল করলে কি কি ইম্প্যাক্ট থাকে আমরা তাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করবো। আচ্ছা, হলো হওয়ার পরে আমরা ফাইনালি এটা আরজেসি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মে জমা দিলাম। জমা দেওয়ার পরে এই কোম্পানির ফর্ম হলো। তো ফার্স্ট অফ অল ফর্ম হয়ে গেল। এই ফর্ম হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ট্রেড লাইসেন্স নিতে হবে, টিন, ভ্যাট, যেহেতু বিজনেস হবে এগুলো নিয়ে নিলাম। নিয়ে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম। সো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এবার কোশ্চেন আসছে যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে বেসিক্যালি আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে দুইটা থ্রেশহোল্ড আছে। 6 মান্থের ভিতরে আপনি ইকুইটি জমা দিতেই হবে, আর যারা ডাইরেক্টর হবেন তাদের কনসেন্ট নিতে হয় 2 মাসের ভিতরে। সো কনসেন্ট কোম্পানি অ্যাক্টের ফ্রম 9 এর মাধ্যমে নেওয়া হয়, সেটা আমরা পরে ডিসকাস করব আরো এলাবোরেটলি। আপাতত বলে রাখতেছি যে 2 জন শেয়ার হোল্ডার আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মিনিমাম 2 জন শেয়ার হোল্ডার 2 জন ডাইরেক্টর, তাহলে ধরে নেওয়া হচ্ছে এই 2 জনই শেয়ার হোল্ডার, এই জনই ডাইরেক্টর। পরবর্তীকালে আমরা আর একটু কমপ্লেক্স করার জন্য আরো পার্টনার এখানে ঢুকাবো, মানে আরো শেয়ার হোল্ডার পরে ঢুকাবো। এটা আমরা আপাতত 2 জনই রাখি সিম্পলিফাইড করার জন্য। এই এক্সাম্পলটাকে এক্সটেন্ড করে আমরা একটা লিস্টেড কোম্পানি পর্যন্ত চলে যাওয়ার ইচ্ছা আমি পার্সোনালি পোষণ করছি। আমার ইচ্ছা যে এই ছোট্ট একটা কোম্পানি, 2 বন্ধু রাকিব এবং হচ্ছে তানভীর, যারা 2.5 লাখ এবং 1.25 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এই কোম্পানিটাকে আগামী 3-4 বছরে আপনাদের এক্সাম্পল টেনে টেনে হাইপোথেটিক্যালি লিস্টেড কোম্পানি করার জন্য যা যা করতে আমরা করব। সো এটা আমরা করলাম। এখন আপনারা বলেন তো, এই 1 নম্বর তো আমরা ব্যাকগ্রাউন্ডের গল্প হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে। আর ব্যাংক অ্যাকাউন্ট করলে আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্টে যদি ওপেন হয় কোম্পানির, ইকুইটি হচ্ছে 2টা মাধ্যমে দেওয়া যায়, একটা হচ্ছে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আর একটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তার মানে যাতে করে কনফার্ম করা যায় যে ইউ আর দ্য ইকুইটি হোল্ডার অফ দিস কোম্পানি। তার মানে এমন নয় যে আপনি কি হবে, আপনি কিন্তু এভাবে করতে পারবেন না যে ক্যাশ টাকা জমা দিয়ে দিলেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল once you form a company you need to deposit your the equity। এটা ইমিডিয়েটলি করতে হয়, ইমিডিয়েটলি করে, বাট ম্যাক্সিমাম 6 মান্থের টাইম ফ্রেম আছে, বাট ডাইরেক্টর হলে কনসেপ্টটা 2 মাসের ভিতর নিতে হয়। সো এটা আমি বলে দিলাম। এখন তারা দুজনই অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ইকুইটি টাকা জমা দিল। তাহলে এবার আমাকে বলেন এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, কেউ একজন বলেন। এবার হচ্ছে কোশ্চেন শুরু, হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি অফ দিস ফার্স্ট ট্রানজাকশন? এনিওয়ান প্লিজ। জি, ক্যাশ ডেবিট হবে, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল কিভাবে দিব, আপনি এন্ট্রিটাই বলেন। ক্যাপিটাল তো 2 জন আছে, 2 জনের নাম হবে না? হ্যাঁ, 2 জনের নাম হবে স্যার, আলাদা আলাদা করে 2 জনের নাম হবে স্যার। একটা হচ্ছে রাকিব ব্যাংক হবে স্যার।
জি। ব্যাংক হবে, ও এখানে ক্যাশ হবে না, ব্যাংক হবে, ইয়েস। ব্যাংক হবে, জি জি, এই ব্যাংক দেখেন হবে। তাহলে আমরা আর ব্যাংক ডেবিট হবে, আর হচ্ছে রাকিবের ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট হবে, আর তানভীরের ক্যাপিটাল হচ্ছে 2.5 লাখ টাকা, জি, তানবিরতে হবে, জি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার আমি অ্যান্সার দিব স্যার। প্লিজ বলেন। স্যার এটাতে কোনো এন্ট্রি হওয়ার কথা না স্যার। কেন ফার্স্ট এন্ট্রি হবে না? স্যার এই কারণে এটার জন্য কোনো আমার স্যার কোনো ইফেক্ট হয় না ফাইনান্সিয়ালি, এটা জাস্ট শুধু একটা ডিসিশন মাত্র তাদের। এটার ইফেক্ট হবে কোথায়? স্যার এটা কোনো ইফেক্ট হবে না স্যার, এই জন্য ট্রানজাকশন হিসেবে সেটা লিপিবদ্ধ হবে না স্যার। কিভাবে বুঝলেন, এটা কিভাবে বুঝলেন বলেন তো, কিভাবে স্যার বুঝলেন? স্যার কারণ এখানে আমার কোনো ফাইনান্সিয়াল কোনো বেনিফিট আমার কোম্পানিতে আসেও নাই এবং যায়ও নাই, এটা ওনাদের যা শুধু একটা ডিসিশনের কথাই তারা উল্লেখ করছে একটা ঘটনাচক্র অনুসারে। আচ্ছা, আমি আপনাদেরকে শুরুতে কনফিউজ কেন করলাম, কনফিউজটা হই আসলে আমরা সবাই, অ্যাজ ইফ যে আমরা সবাই দেখেন একটু আগে কে করলেন, আমিনুল করলেন। জি স্যার। আচ্ছা, আমিনুল যে কথাটা বললো, ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস চিন্তা করতে হইতো যে আমরা এখানে যেটা করতে বসছি, আর একটু ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, আমরা কি রাকিব তানভীর, নাকি রাকিব তানভীরের লোক, নাকি বিস সলিউশনের লোক? প্রথম বলেন, ফার্স্ট কোশ্চেন। বিস সলিউশন স্যার, অবশ্যই বিস সলিউশন, বিস সলিউশন স্যার। তাহলে এখানে আমিনুল বলল যে এখানে কিন্তু কোথাও বলা হয় নাই যে টাকা জমা দেওয়া হয়েছে, এখানে কি বলা বলেন তো, আবার একটু দেখেন। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি ভেরি হ্যাপি দ্যাট আপনি এটা খেয়াল করেছেন। এই টিপসটা, আমরা তো এটা সলিউশন করা আছে, আমরা দেখবো, এখানে সবই আছে, এখানে নো এন্ট্রি লেখা আছে, তো সবকিছুই আছে। বাট আমি চাচ্ছিলাম যে আপনারা কি বলেন ফার্স্ট অফ অল, একটু এই জন্য যারা আমরা স্পেশালি সিএমএ বিভিন্ন জায়গায় পড়ালেখা করি, আমাদের চ্যালেঞ্জটা কোথায় হয় কি, আমরা পারসেপশন দিয়ে কাজ করি, ফ্যাক্টটা বোঝার চেষ্টা করি। একটু মিউট করে দেন কাইন্ডলি। এখন 52 জন আসছে, স্বপন এবং আমিনুল দুজনে একটু করে, রাইট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, আবার আমি পড়ি, একটু সিম্পলিফাইড করি, যদিও জিনিসটা একটু লার্নিং এর জন্য দরকার ছিল। রাকিব এন্ড তানভীর স্কুল ফ্রেন্ড, দে মেক এ কোম্পানি, নাম হচ্ছে বিস সলিউশন, দে হ্যাভ টেকেন এ ডিসিশন দ্যাট অথরাইজ ক্যাপিটাল উইল বি কত, 1 কোটি টাকা এবং ডিভাইডেড ইনটু 10 লাখ শেয়ার। আচ্ছা, পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 4 লাখ টাকা। ওয়ার রাকিব এন্ড তানভীর উইল কন্ট্রিবিউট রেসপেক্টিভলি, কত কন্ট্রিবিউট করবে, 2.5 লাখ আর ইয়ে। এখানে কিন্তু কোথাও ডিসিশন টেকেন হয়েছে, অ্যামাউন্ট বলার কথা নেই। এই একই ডেটে, অর্থাৎ যেখানে ডিসিশনটা হলো, এটা তো একটা ডেফিনেটলি একটা প্রমোটারদের একটা ডিসিশন থাকে, এটাকে বলে হচ্ছে, এটা একটু ক্লিয়ার করে নিই, একটা কোম্পানি ফর্ম করার আগে প্রমোটারদের কিছু মিটিং হয়, এটাকে প্রি ইনকর্পোরেশন ডিসিশন বলে। সো প্রি ইনকর্পোরেশন ডিসিশনে তারা ঠিক করছে দুইজন পার্টনার হবে, দুইজনের হচ্ছে 4 লাখ টাকা এই রেশিওতে হবে। সো এখানে কিন্তু কোথাও পেইড এর কথা বলে নাই। সো রাকিব এবং তানভীর যাই বলুক না কেন, বিং দ্য অ্যাকাউন্টেন্ট অফ বিস সলিউশন, ইউ নিড নট টু বি ডু এনি অ্যাকাউন্টিং এন্ট্রি, বিকজ এখানে কোনো টাকা জমা দেওয়া হয় নাই। সো এটা আমরা কিন্তু একটু ধাক্কা দিয়ে শিখলাম, সো ধাক্কা দেওয়ার দরকার আছে। এখন দেখেন 2 নম্বর ট্রানজাকশনে কি বলা আছে, দে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এট আল আরাফা ব্যাংক এন্ড পেইড অ্যাকাউন্ট পেইড চেক অ্যাজ দেয়ার পেইড আপ ক্যাপিটাল। এইবার দেখেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে, এবং দ্বিতীয় ট্রানজেকশনে তারা কি করলো, অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিল। এখন কিন্তু আপনাদের কোনো মেজর ভুল হয় নাই, আন্ডারস্ট্যান্ডিং একটু গ্যাপ ছিল যে আসলে ওইখানে ক্লিয়ারলি। এই জন্য আমি বলবো যে আপনারা যারা সিএ, আইসিএমএ, চার্টার সেক্রেটারি, তারপরে হচ্ছে সিমা, এসিসিএ বিভিন্ন কোর্সে করছেন, তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমরা কোশ্চেন করা এবং আন্ডারস্ট্যান্ডিং আর একটু ডিপ হইতে হবে। আমরা হয়তো বেসিকটা বুঝি, তো এখানে একটা প্রথম ছোট্ট একটা ধাক্কা দেওয়া হলো, ধাক্কাটা আপনারা সব করলেন, এখন তো ঠিক আছে, বোঝা গেল। কোনো কোশ্চেন আছে এখানে, এনি কোশ্চেন? আমিনুল যে অ্যান্সারটা করলো, কোনো অ্যান্সার নাই। তাহলে এবার তো 2 নম্বরে, আমরা 1 নম্বরে বলেই ফেলছিলাম, 1 নম্বরে যা বলছিলাম আসলে 2 নম্বরে সেই কাজটা করতে হবে। 2 নম্বর যে এখানে জার্নাল, সেটা কি, আল আরাফা ব্যাংক ডেবিট, আর ক্রেডিট হবে হচ্ছে শেয়ার ক্যাপিটাল মিস্টার রাকিব, শেয়ার ক্যাপিটাল মিস্টার তানভীর। দুইটা ভাগ করে দেখালাম, বিকজ আসলে দুজন আলাদাভাবে টাকা জমা দিয়েছে। সো ইজ অ্যাবসলিউটলি ওকে। যদি কোনো কোশ্চেন না থাকে, কোনো কোশ্চেন আছে, হ্যাভ ইউ এনি কোশ্চেন? নো। আচ্ছা, তারপরে দেখেন, এটা 3 নম্বর ট্রানজেকশন, পারচেজ ফার্নিচার 60,000 টাকা এন্ড অফিস ইকুইপমেন্ট হচ্ছে 1,20,000 টাকা। সো এই যে 60,000, 1,20,000 টাকা আপনার বাই চেক করলো, তাহলে এটা এন্ট্রি কি হবে, চেকের মাধ্যমে কিনলো। ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ডেবিট আর ব্যাংক ক্রেডিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। ফাইন, তাহলে এটা ঠিক আছে। ইয়ে ফার্নিচার ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, এরপর হচ্ছে আপনার আল আরাফা ব্যাংক হচ্ছে ক্রেডিট।
ফাইন, তাহলে হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম। উনি আরো একটু ভালো বললো যে ব্যাংক আল আরাফাই যেহেতু একমাত্র অ্যাকাউন্ট আমাদের, উনি এটা মেনশন করে দিলেন। সো মানে এটা আসলে আমরা জানি এটা বড় সমস্যা নেই, আমরা দেখেছি এখানে ইট ইজ ওকে। সো এটা নিয়ে সমস্যা নেই। আমি কিন্তু এখন একটু আপনাদেরকে চেক করব, আপনাদের কোথাও কোনো যারা অ্যান্সার করছেন না, তারা যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। যারা করছেন তারা এটা কি সহজ মনে হচ্ছে, মনে করছে স্যার এত বেসিক শুরু করলো কেন, বাট আই এম শিওর যে এই বেসিকের মাধ্যমে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, 4 নম্বর এখানে কিছু নাই, বেসিক্যালি খালি এই নাম্বারটা ক্লিয়ার করে দিতে হবে। 5 নম্বরে কি এসে করছে, 5 নম্বর এটা আসলে ওই একটা গ্যাপ হয়ে গেছে। 5 নম্বরে কি আছে যে রাকিব এন্ড তানভীর ইনভেস্ট ক্যাশ 2,500 টাকা, ফার্নিচার 30,000 টাকা, ইকুইপমেন্ট 50,000 টাকা ইন দ্য ফর্ম অফ টু ফর্ম এ প্রাইভেট কোম্পানি নেম ডিসলিউশন। আচ্ছা, 1 তারিখে আবার নতুন করে কি হলো, জুনের আরেকটা হচ্ছে রাকিব এন্ড তানভীর নতুন করে যে তারা আবার কি দিল, এই টাকার সঙ্গে সঙ্গে নতুন করে আবার কিছু টাকা দিল, ইকুইপমেন্ট দিল। আচ্ছা, একটা কথা এখানে আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা কি একটা জিনিস জানেন যে হচ্ছে যে আপনার আমরা ইয়েটা কি বলে, এখানে বোধহয় একটু ভুল হয়েছে, এটা এই জিনিসটা আসলে এখানে হবে না, আমরা এটা একটু সরাই দিতে হবে। এনিওয়ে আমি এটা ওইখানে একটু কমপ্লিকেট করতে চাচ্ছিলাম, আপনাদেরকে শেয়ার করি, এটা বলার একটা উদ্দেশ্য ছিল, এটা আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে আমাদের যে ইয়ে হয়, আই মিন দা কোম্পানি ফর্ম হয়, এটা কি ক্যাশই একমাত্র ওয়ে না অন্য কোনো ভাবে হতে পারে? এটা একটু কেউ বলেন তো আমাকে। অনলি ক্যাশ অর আদার থিং ইজ অলসো পসিবল, বলেন এটা কেউ অ্যান্সার করেন তো, যে আমি যদি ক্যাশ ছাড়া কি অন্যভাবে ইকুইটি দেখাতে পারি? স্যার শেয়ার মানি ডিপোজিটে ইনভেস্টমেন্টের মাধ্যমে করতে পারে। কি কি হইতে পারে, কি কি হইতে পারে? লাইক কোন প্রপার্টি তার বিল্ডিং কন্ট্রিবিউট করলো তার ব্যবসায়, অথবা তার ল্যান্ড কন্ট্রিবিউট করলো, সো উইথ দ্যাট ভ্যালু হি ক্যান ইনভেস্ট দ্য বিজনেস উইথ দিস শেয়ার। রাইট, আসলে বেসিক্যালি ইউ ক্যান, আপনি ক্যাশ অথবা অ্যাকাউন্ট পে চেক যাই বলেন টাকাই, ক্যাশ অথবা যে কোনো অ্যাসেট অথবা ইনটেনজিবল, মানে ট্যানজিবল অ্যাসেট ইনটেনজিবল অ্যাসেট সবকিছু দিয়েই কিন্তু বিজনেস ফর্ম করা যায় ইন দ্য ফর্ম অফ টু ফর্ম এ কোম্পানি। সো এখানে একটা এক্সাম্পল এরকম রেখেছিলাম, পরবর্তীকালে এনিওয়ে আমরা এই শীটগুলো কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিসে রাখবো, আমরা এটা ফাইনাল করব, কারণ আপনাদের সাথে ডিসকাশন করে এরপরে এই যে 24টার পরে আমি বেশ কিছু ট্রানজেকশন আপনাদের থেকে নিব কমপ্লিকেটেড। সো যাই হোক, এটা আমরা জানতে পারলাম যে আমাদের অনেক সময় ক্যাশ ছাড়াও কিন্তু বিজনেস করা যায়, এটা আমরা জানি। ওকে, আচ্ছা এবার আসেন যে কোম্পানি পেইড 10,000 টাকা ট্রেড লাইসেন্স ফি এন্ড 28,000 টাকা ফর কোম্পানি ফরমেশন ফি আর জেসি। আচ্ছা বলেন তো নরমালি কি হয়, আমরা যখন কোম্পানি ফর্ম করি আমরা নিজেরা হয়তো এটা করতে পারি, কিন্তু মোস্ট অফ দা ওনাররা কি করে যে তাদের একটা এই খরচগুলো এই কাজগুলো করার জন্য কনসালটেন্ট নিয়োগ করে না। সো লাইক আওয়ার ফার্ম, আমরা যেমন শফিকুল আলমান কোম্পানি, আমাদের সিএ ফার্ম আছে, অনেকে চার্টার সেক্রেটারি ফার্ম আছে, এই ফার্মগুলো এই কাজগুলো করে। তো নরমালি আমরা তো আসলে প্রি ইনকর্পোরেশন যে খরচগুলো দেই এটা কিভাবে ম্যানেজ করি বলেন তো? ধরেন আমি কোম্পানি, নরমালি কি হয়, আমি একটা ছোট্ট এই কোশ্চেনটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যখন একটা কোম্পানি ফর্ম করি সেই কোম্পানিটা, হ্যাঁ সেই কোম্পানিটা আমার সম্ভবত আমি শীটটা যেটা দেখাচ্ছি এটা আর একটু অ্যাডভান্স একটা ছিল, আমরা পরে কারেকশন করছিলাম, ওইটা বোধহয় এখানে আসেনি। এনিওয়ে আমরা এটা কারেকশন মোডেই রাখছি, কোনো সমস্যা নাই। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে প্রি ইনকর্পোরেশন খরচগুলো করি এবারে কিভাবে মিট করি বলেন তো? প্রিলিমিনারি এক্সপেন্স হিসেবে দেখাই বিফোর অপারেশন স্টার্ট, এবং দেখা যায় যে কিছু বাকি বকেয়া রাখতে, অথবা দেখা যায় যে এই যে যেমন এখানে একটা হয়তো আপনি ট্রেড লাইসেন্স করার জন্য কাউকে নিয়োগ করছেন, কোম্পানি অ্যাকাউন্ট হওয়ার পরে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে টাকাটা দিচ্ছেন, তাই তো, বা কোম্পানি ফরমেশনের পরে টাকাটা দিচ্ছেন। সো ইট ইজ লাইক দ্যাট, যে ট্রেড লাইসেন্স ফি আপনি এক্সপেন্স হিসেবে দেখাই দিলেন, আর হচ্ছে আরজেসির ফটোটাও দেখাবো, এরপর হচ্ছে আর ক্যাশেরটা ক্রেডিট করছি। রাইট রাইট, সো ইজ ওকে, তাহলে এটা গেল। আর সেক্ষেত্রে আমরা অনেক সময় যেরকম হয় যে এটা আমরা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অপারেশন শুরু করার এক্সপেন্স যদি বেশি হয়, অনেক বড় অ্যামাউন্ট হয়, সেটাকে আমরা একটু আগে যিনি বলছিলেন উনি বলছিলেন যে প্রি অপারেটিং খরচ আকারে দেখাতে পারি। এবং এই প্রি অপারেটিং খরচটা আবার কি হয় বলেন তো? অপারেশন শুরুর ভিতরে ছোট হলে ইমিডিয়েটলি আমরা চার্জ করতে পারি, একটু বড় হলে 2-1 বছরের ভিতরে অ্যালোকেট করে দিতে পারি। ইজ ইট ওকে? স্যার অ্যাডজাস্টমেন্ট হয় Yes, sir. স্যার, সেটা Yes, তো sir. টাইম টু টাইম সেটা অ্যাডজাস্টমেন্ট হয়। এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে আসেন, আপনি অফিস তো আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন, আপনার এখন একটা বিল্ডিং লাগবে, রেন্ট এ বিল্ডিং অফিস ইউজ 10,000 টাকা পার মান্থ, আপনার পেইড করলো হচ্ছে
তাহলে রেন্ট এ বিল্ডিং ফর অফিস ইউজ 10,000 টাকা পার মান্থ এবং আপনি পেইড করলেন হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা পেইড মানে আপনি কি বুঝলেন বলেন তো? এখানে কি হয়েছে? এখানে বোঝা গেল হয়েছে অথবা প্রিপেইড এক্সপেন্স সাধারণত 1 তারিখে আমরা প্রিপেইড হয়, তাই না? সো আমরা এটা প্রিপেইড থাকবে কত? প্রিপেইড হচ্ছে আপনার হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, এখানে আমি ক্যাশ ইউজ করছি বারবার, আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা আসলে অ্যাকাউন্ট পে দিই বেটার, বিকজ আমরা জানি যে ক্যাশ ট্রানজেকশন এগুলো হলে অ্যালাউ হয় না, আমরা এটাকে ব্যাংক আলফালা ওই অ্যাকাউন্টটা দিয়ে দিই। আমি বললাম না এরকম কিছু কারেকশন আমরা করে নিব। কেন করব? যে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি কি ভুল করি, ঠিক আছে? সো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমরা আসলে এইসব ট্রানজেকশন গুলো নর্মালি, নাহলে তো অ্যালাউবল এক্সপেন্ডিচার হবে না এবং আপনার রেকর্ডও রাখতে পারবেন না। সো এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেয়া বেটার। ওকে, আচ্ছা, এরপরে আপনি আসেন যে এটা গেল, এটা হয়ে গেল। আচ্ছা, হায়ার্ড এ ম্যানেজার, হ্যাঁ, কত ম্যানেজারে আপনি হায়ার করলেন, কত টাকা বেতন? 15,000 টাকা। এটা কি হয় বলেন তো? নো ট্রানজাকশন স্যার। স্যার এটা কোনো ট্রানজাকশন হবে না স্যার। রাইট, কারণ সে তো 1 মাস কাজ করবে, কাজ করার পরে এটা জাস্ট আমরা একটা এখানে যেহেতু কেস স্টাডি রাখছি আমরা রেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে পেইড 12,000 টাকা ইয়ারলি ইন্স্যুরেন্স পলিসি। ইয়ারলি ইন্স্যুরেন্স পলিসি আমরা করতেছি 1 মাসের অ্যাকাউন্ট, এটা কি হবে? অ্যাডভান্সে চার্জ হবে, পরে অ্যামortize হবে প্রতি মাস। রাইট, ইজ ওকে। তাহলে আমরা দেখলাম না, এটা আমরা জানি 12,000 টাকা প্রিপেইড থাকবে। আমরা এই 12,000 টাকাকে এখানে প্রিপেইড রেখে দিচ্ছি, প্রিপেইড ইন্স্যুরেন্স, ক্যাশ ক্রেডিট। এটাকে আমরা পরবর্তীকালে কি করব? রেগুলার এটাকে প্রতি মাসে করে এইগুলোকে ক্লিয়ার করব। ওকে ওকে, সো একটু ফাস্টার আগাই। তারপরে হচ্ছে রিসিভ ক্যাশ 15,000 টাকা প্রোভাইডিং সার্ভিস। আচ্ছা, এই ক্যাশ টাকাটা উঠায় দেই, সেটা হচ্ছে রিসিভ চেক দিয়ে দেন স্যার। হ্যাঁ, চেক করি কারণ চেক দেওয়াটা বেটার। চেক অফ টাকা এত। আপনি একটা এই যে ব্যবসা শুরু করলেন, এটা সার্ভিস, প্রথম হচ্ছে যে এটা একটা সার্ভিস অর্গানাইজেশন। সার্ভিস অর্গানাইজেশন হওয়ার কারণে আপনি একটা সার্ভিস সেল করলেন, তাহলে এটা কি হবে? রিসিভ এ চেক এত টাকা প্রোভাইডিং সার্ভিস। এটা কি হবে? what will be the accounting entry? রেভিনিউ হতে পারে, এটা হবে স্যার এই যে Debit. ডেবিট হবে আর স্যার সার্ভিস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট স্যার। এক্স্যাক্টলি। সো আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে ওকে। দেন পারচেজ অফিস সাপ্লাইজ, ক্যাশ টাকা হচ্ছে 20,000 টাকা আর অন অ্যাকাউন্ট হচ্ছে 15,000 টাকা। তাহলে কি হবে এটা? অফিস সাপ্লাইটা কস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা দুইটা, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ক্যাশ। সো ইট ইজ অ্যাবসলিউটলি অফিস সাপ্লাইজ ডেবিট আর হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ ক্রেডিট এবং ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট এবং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ওকে ওকে, সো ইজি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি বলেন প্লিজ? স্যার এখানে অফিস সাপ্লাইজ যে সে ডেবিট করছে স্যার, এটা কি আমরা এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি নাকি অ্যাসেট হিসেবে ডেবিট হচ্ছে স্যার? ওকে, আচ্ছা, এই জায়গায় একটা ভালো কোশ্চেন করছে আমিনুল। এইটা আসলে দুই ভাবে হয়। একটা হচ্ছে যে আপনার অফিস সাপ্লাইজ বলতে আমরা বুঝি ক্যালকুলেটর, তারপরে হচ্ছে স্টেশনারিজ, এটা দুইটা হইতে পারে। এক্সপেন্স হিসেবেও কোনো অর্গানাইজেশন দেখাতে পারে, আবার হচ্ছে অ্যাসেট আকারও দেখাতে পারে। যদি আপনি একবারে বাল্ক কিনেন, অ্যাসেট কিনা যদি হিসেবে দেখান, তাহলে প্রতি মাসে এটাকে আপনি অ্যাডজাস্ট হবেন। সো আমরা এটা দুটোই করতে পারি, যা আপনারা চান। ধরে নিতে পারেন যে একটা বড় ব্যবসা, 20,000 টাকা আমরা এটা অ্যাসেট দেখাবো না, এটা তো আস্তে আস্তে বড় ব্যবসা হবে, 1 কোটি টাকা যেহেতু অথরাইজ ক্যাপিটাল, এই 20,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাই দিতে পারি। আর নর্মালি এটা একটা ইস্যু থাকে, ইস্যুটা হচ্ছে আমাদের ইন্টারনাল পলিসি। আপনারা এগুলো কোশ্চেন গুলো করবেন, কোশ্চেন করলে ক্লিয়ার হবেন। ইন্টারনালি পলিসি থাকে, পলিসি মানে অ্যাসেট ক্যাপিটালাইজেশন পলিসি। একটা অর্গানাইজেশনের যখন শুরু হয় তখন বেশ কিছু, আমরা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো না, এইটা করার পরে দেখবেন যে আমরা নোট লিখতেছি। আমরা যেমন লিস্টেড কোম্পানি নোট দেখি, ওই নোটগুলো দেখাবো। আমি খুব কুইক জার্নাল লাগাবো, তার জার্নালগুলো মোস্টলি আপনারা পারবেন। যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমি থামবো, আদারওয়াইজ থামবো না, কারণ আমাদের অনেক অ্যাডভান্স লেভেলে যেতে হবে এবং সময় খুব বেশি না। আমি 3টা থেকে 4টা ক্লাসের ভিতরে আপাতত শেষ করব, পরের বছরেরটা আবার সামনে আগাবো। সেখানে বলে নেই, সেটা হচ্ছে যে অ্যাসেট ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে যে আপনি কোন অ্যামাউন্ট অ্যাসেট করবেন কি করবেন না। সো ধরে নেওয়া যায় যে 20,000 টাকা এখানে অ্যাসেটের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা অ্যাসেট না করে এক্সপেন্স হিসেবে দেখাইতে পারি। অথবা আপনারা যদি চান এই 20,000 টাকাকে আমরা ইনকাম এই অ্যাসেট দেখা হয়তো 1 বছরের ভিতরে অ্যামortize করতে পারি, সেটাও হতে পারে মান্থলি অ্যাকাউন্টসে। সো ইট ইজ আপ টু ইউ। সো দুটোই করা যাবে, হ্যাঁ, দুটোই করা যাবে। হ্যাভিং সেড দ্যাট দ্য অ্যামাউন্ট ইজ ইম্পর্টেন্ট, 20,000 টাকা এমন একটা অ্যামাউন্ট, এর দুই দিকেই নেওয়ার সুযোগ আছে। কিন্তু যে এমন হয়তো যে আপনি একবারে
মানে একবারে 3,000 টাকা কিনেছেন তাহলে আর এটাকে অ্যাসেট দেখানোর সুযোগ থাকতো না। আর যদি এমন হতো একবারে 2 লাখ টাকার জিনিস কিনেছেন তাহলে আবার এটাকে এক্সপেন্স দেখানো ঠিক হবে, 2 লাখ টাকা স্টেশনারি এই সাইজের অর্গানাইজেশন হবে না। এটা আসলে আপেক্ষিক একটা বিষয়, কোশ্চেন মানে আপনার নিজের অ্যান্সার দিতে হবে। সো 20,000 টাকাকে আমরা দুটোই দেখাতে পারি। হ্যাঁ, সো বোঝা গেল আমিনুল কোশ্চেনটা অ্যান্সারটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট, এটার মানে কি? এটা অন্যরা বাকিতে স্যার বাকিতে সার্ভিস প্রোভাইড করা হয়েছে। অ্যাকাউন্ট বাকিতে সার্ভিস দেওয়া হয়েছে। সো অ্যাকাউন্ট এন্ট্রিটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট স্যার, Account- ডেবিট স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে স্যার। আর আর স্যার ওই সার্ভিস প্রোভাইডটা কি দিতে হবে? মানে সার্ভিস রেভিনিউ। রাইট, রেভিনিউ ক্রেডিট। সো ইজ ইজি। সো এটা না আছে, কোনো সমস্যা নেই। আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এবং সার্ভিস, সো এটা নিয়ে আর আমরা যদি আমি বলছি এখনো যে আপনারা যদি কোথাও মনে হয় যে না আমি একটু ডিসকাস করব, বলবেন, আমরা করবো, কারণ আমি একটু ফাস্টার আগাচ্ছি বিকজ এটা তো একদম এলিমেন্টারি লেভেল হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল ছিল 10,000 টাকা উপরে কোথাও, এই যে এখানে বোধহয় 10,000 টাকা ছিল কোন একটা জায়গায়, সেই টাকাটা এখন পে করা হয়েছে। আপনার পেইড এগেইনস্ট অ্যাকাউন্টস পেয়াবল, পেইড অ্যাকাউন্টস এগেইনস্ট অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে এটা কি হবে? এই যে অতীতে একটা অ্যাকাউন্টস পেয়াবল ছিল, সেই টাকাটা আপনার টাকা দেওয়া হলো, এটা কি হবে? আরাফা ব্যাংক হচ্ছে ক্রেডিট। রাইট, রাইট। সো আমরা এখানে সব জায়গায় আসলে আমরা ক্যাশের জায়গায় স্যার ব্যাংক করে দেন, ক্যাশটা তুলে যায় স্যার। আলাদা ব্যাংক হবে। ওকে ওকে, আমরা ব্যাংক দিয়েছি। ওকে, আমাদের হিসাব রাখতে হবে যে এখানে ব্যাংকের জমার চেয়ে বেশি না হয়ে যায়। এটা যদি আমরা নিজেরা বানাচ্ছি, এটাকে একটা বড় কোম্পানি বানাবো, তো এটা অ্যানালাইসিস করবো এবং আমি একটু একটু করে আপনাদেরকে দিব, আপনারা বানাবেন। এইটা দিয়ে আমরা টোটাল একটা বললাম না যে আমাদের ড্রিম, যে এটা নিয়ে আমি অ্যাটলিস্ট আপাতত 3-4টা ক্লাস নিলেও আপনাদের বিভিন্ন সময় ইন্টারেক্ট করে করে এটাকে একটা লিস্টেড কোম্পানি নিতে গেলে যা যা করা লাগে তাই করবো। সো এখন অনেক ট্রায়াল এরর হবে, আমরা ঠিক করে এটাতে আগাবো। সো এটা গেল, এটা ঠিক আছে। এবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ 60,000 টাকা, পেইং 30,000 টাকা ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। তো এটা আপনি কি হলো, আপনি তাহলে বুঝলেন যে সার্ভিসের সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিলাম যেহেতু আমাদের, আচ্ছা আমরা সার্ভিস অর্গানাইজেশন হিসেবে এই বিজনেসটা শুরু করছি, বাট আমি চাইলে এখানে প্রোডাক্ট সেল করতে পারি, কিন্তু কোনো লিমিটেশন কি আছে আমাদের? কোনো আইন বা কোথাও লিমিটেশন আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই স্যার। আছে, একটু সমস্যা আছে, একটা জায়গায় একটু আছে। কেউ একজন বলেন তো কি এটা বলতে পারলে আমি আপনাদের জন্য স্পেশালি তারা একটা গিফট দিতে চাই। একটা লিমিটেশন আছে, বলেন। স্যার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলা থাকে। কে বললো এটা? কে কথাটা বললো? স্যার কৃষ্ণেন্দু। ও ইয়েস, ইউ আর রাইট। মেমোরেন্ডাম কি সমস্যা থাকতে পারে বলেন তো? বলেন কি সমস্যা থাকতে পারে? মেমোরেন্ডামে যা উল্লেখ করা থাকে আমাকে সেই বিজনেসই করতে হবে। বাইরে কোথায় থাকে? কোথায় থাকে? স্যার অবজেক্টিভ ক্লজে। অবজেক্টিভ ক্লজ। পারফেক্ট, পারফেক্ট। কৃষ্ণেন্দু, ইউ আর অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। আমি যেটা জানতে চাইছি, ইউ আর স্পট অন। আমি যেটা জানতে চেয়েছি আপনি বলতে পেরেছেন, সেটা হচ্ছে আজকে আপনারা জানেন তারপরেও লিখে রাখেন। ম্যাক্সিমাম ওনার, ম্যাক্সিমাম আমরা যারা কনসালটেন্সি করি, বিভিন্ন কোম্পানি ফর্ম করি, আমরা যে ভুলটা করি শুরুতে মানে একটা কোম্পানির মেমোরেন্ডাম এর যে পার্ট গুলো আছে তার ভিতরে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট, যেটা চেঞ্জ করতে গেলে হাইকোর্টের পারমিশন লাগে, অনেক সময় লাগে, সেটা হচ্ছে অবজেক্ট ক্লজ। সো অবজেক্ট ক্লজে যতটা ওয়াইডেন করে রাখা যায়, যতটা স্কোপে রাখা যায়, ইট ইজ ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু এই কোর্সটা প্লাস আমাদের নলেজটাকে আমরা রেস্ট্রিকশন করবো না শুধুমাত্র অ্যাকাউন্টের না, ওভারঅল একটা অর্গানাইজেশন সবগুলো আসপেক্টে, স্পেশালি অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ব্যাংকিং, কোম্পানি সেক্রেটারিয়াল, ইন্টারনাল অডিট, আইএস, আইএফআরএস, এই জিনিসগুলো আমরা রাখবো। সেই কারণে এটা মাথায় রাখলাম, যেটা কৃষ্ণেন্দু বলেছে অ্যাবসলিউটলি রাইট, যে আপনার একটা রেস্ট্রিকশন থাকতে পারে, সেটা অনলি হচ্ছে অবজেক্ট ক্লজে। সো এটাকে ওয়াইড করে রাখলে কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে অবজেক্ট ক্লজে মেনশন করা থাকলে আপনি এখানে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে একটা সার্ভিস অর্গানাইজেশন, বাট ইউ ক্যান সেল অর বাই। তাহলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। স্যার অবজেক্ট ক্লোজের স্যার যদি দুইটা থাকে, প্রোডাক্ট এবং সার্ভিস, দুইটা কি এরকম উল্লেখ করা যাবে স্যার? অবজেক্ট ক্লজে অনেক বড় করা যায়। আমি আপনাকে একটা অবজেক্ট ক্লজ দেখাই এখন, যদি আচ্ছা একটু পরে দেখাই, আমি একটু ব্রেক নিয়ে দেখাই। সেটা হচ্ছে রিয়েল অবজেক্ট ক্লজটা অনেক বড় হয়। আমরা চেষ্টা করি যে যতগুলো বিজনেস, যতগুলো স্কোপ থাকে এখন এবং সামনে, সবগুলো লিখি। লেখার পর
আবার একটা লাস্ট লাইন দেই, এনি আদার রিলেটেড আর আনরিলেটেড বিজনেস, তার মানে সবটাই কভার করা হয় যারা একটু চেষ্টা করে যে এটাকে ওয়াইড রাখবে, আর অনেকে ভুল করে স্পেসিফিক কয়েকটা জিনিস বলে দেয়, তাদের চ্যালেঞ্জটা হয়ে যায়। ঠিক আছে, সো আমরাও আমি এই পয়েন্টে শুধু এই কথা বলবো, যারা কোনো মেমোরেন্ডাম ড্রাফট করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট যেটা হচ্ছে যে স্পেশালি অবজেক্ট ক্লজটা অনেক মানে ওয়াইড করে করবেন, সো দ্যাট এটা নিয়ে আসলে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, বোঝা গেল? স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন। স্যার আমরা শুধু মেমোরেন্ডাম নিয়ে কথা বলতেছি, এর বাইরে স্যার আমাদের যে ভিএটি রেজিস্ট্রেশন ইবিনেও তো আমার প্রতিষ্ঠানের সার্ভিস বা প্রোডাক্ট সম্বন্ধে উল্লেখ থাকে, সেখানে উল্লেখ করতে হয়। তার বাইরে গিয়েও তো আমরা করতে পারবো না, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, শুধু তাই না, আপনি এই যে আমি তো একটা বললাম না মেমোরেন্ডাম, এটা সবচেয়ে বড় বাধা, বিকজ মেমোরেন্ডাম করতে গেলে হাইকোর্টে যেতে হয় লম্বা সময়, কিন্তু এর বাইরে শুধু আপনি ভ্যাট না, আমি আপনার বলি সমস্যাটা কোথায়, ট্রেড লাইসেন্সে যদি আপনি না লিখেন তাও সমস্যা, এরপরে ভ্যাট রেজিস্ট্রেশন সব জায়গায়, মানে হচ্ছে যে আপনাকে আসলে এই মেমোরেন্ডাম হচ্ছে প্রথম জায়গা যেখানে আপনার স্কোপটা তৈরি করে রাখতে হবে, এরপরে রিলেটেড সব জায়গায় রাখতে হবে। ইউ আর রাইট। সো তার আপনি যেটা বললেন ভ্যাট বা ইয়েতে আগেও আপনার আরেকটা জায়গায় ট্রেড লাইসেন্সও আপনার সিমিলারলি ট্রেড লাইসেন্সে যদি আপনি এটা না রাখেন তাহলে কিন্তু সমস্যা, ট্রেড লাইসেন্স রাখতে হবে। বাট ভ্যাট এর রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স এটা চেঞ্জ করা খুব জটিল না, আর মেমোরেন্ডামটা অনেক কঠিন, এই জন্য মেমোরেন্ডামটা আমি স্পেশালি বললাম। মানে এম আই ক্লিয়ার টু ইউ? আপনি বুঝতে পারছেন ভাই? জি স্যার, থ্যাংক ইউ। জি জি। সো গেল এটা। তারপর হচ্ছে না কোশ্চেন করবেন, আপনার কোশ্চেন না করলে দেখেন আমি যে কথা বলছি আমি কিন্তু খুব রিসার্চ করে ক্লাসে আসছি তা না, আমি এখান থেকে যে অ্যান্সারটা দিব সোফার আমার লাইফের এই অভিজ্ঞতার থেকে আমি কিন্তু অনেক কথা বলবো, কিন্তু এর ভিতরে আবার কিছু কিছু জিনিস আমি মিস করতে পারি, আপনারা বলবেন, আমরা শিখবো, ইভেন এমনও হইতে পারে একটা জিনিস আমি এখন অ্যান্সার করতে পারছি না। আমি সবচেয়ে খুশি হব যদি এমন একটা সিচুয়েশনে আমরা পড়ি বা আপনারা আমাকে ফেলতে পারেন যেটা আমি আসলে ইনস্ট্যান্ট অ্যান্সার করতে পারছি না, তখন কিন্তু আমারও লার্নিং হবে, এটা আমি বলে রাখছি। আচ্ছা, আমিনুর রহমান হাত তুলেছেন, প্লিজ প্লিজ। স্যার এটা আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো অবজেক্ট ক্লজ চেঞ্জ করার জন্য স্যার হাইকোর্টে যাইতে হয় স্যার। আমি আরেকটা জায়গায় স্যার লত পড়ছি, সেটা লায়াবিলিটি ক্লজ চেঞ্জ করতেও হাইকোর্টের দ্বারস্থ হইতে হয়, সেটা কি ঠিক কিনা? আপনার হচ্ছে আমি বলি, এটা আমি আপনার বলি, সেটা হচ্ছে যে নেম ক্লজ, হ্যাঁ নেম ক্লজটা করতে হাইকোর্টে লাগে না, আর অন্যবার আপনি লাইবিলিটি ক্লজ হচ্ছে ডিফারেন্ট। লাইবিলিটি ক্লজ মানে কি, আমরা তো আসলে লিমিটেড লাইবিলিটি নাকি আনলিমিটেড লাইবিলিটি নাকি গ্যারান্টি, এটাও একটা ইম্পর্টেন্ট ক্লজ, ওটাও লাগে। আর আমি এই লাইবিলিটি ক্লজ সাধারণত অবজেক্ট ক্লজটা ফ্রিকুয়েন্টলি মানুষ বুঝে যেটা হয় না, কিন্তু আপনি যদি নর্মালি কেউ যদি সেকশন 28, 29 সেটার আন্ডারে যদি যায়, মানে হচ্ছে নন ফর প্রফিট কোম্পানি হয়, সেই কোম্পানি নিশ্চয়ই বিজনেসে যাবে না, যাওয়ার কথা না। আবার বিজনেস কোম্পানি সাধারণত আপনার হচ্ছে ওই 28, 29 এর আন্ডারে যায় না, এই কারণে ওই জিনিসটা আনইউজুয়াল, বাট ইট ইজ অলসো যদি ওরকম কিছু হয় অবশ্যই পারমিশন লাগবে। আর আপনার নেম ক্লজে লাগে না, হ্যাঁ এটা তো আমরা জানি, নেম ক্লজে অন্যভাবেও করা যায়, নেম ক্লজে আসলে মূলত হাইকোর্টের পারমিশন লাগে না। এনি কোশ্চেন ফ্রম রাসেল সিদ্দিক, রেইজ হ্যান্ড প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি একটু বললেন যে নন প্রফিট অর্গানাইজেশন, এখন স্যার অনেক নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিও গুলো এই এনজিওর সাথে পাশাপাশি একটা ট্রেনিং সেন্টার রাখে স্যার, যে কোনো নিজস্ব ট্রেনিং সেন্টার অর্গানাইজ করতে কিংবা আদার্স কোনো অর্গানাইজেশনের ট্রেনিং গুলো তাদের এখানে করানোর জন্য, সেটাও তো স্যার না আপনি রাসেল আমি একটু ক্লিয়ার করি, আমি কিন্তু বলছি ভলান্টারি অর্গানাইজেশন কোম্পানি অ্যাক্টের আন্ডারে, আর কোম্পানি অ্যাক্টের রেজিস্ট্রেশন ছাড়াও কিন্তু আপনার নন ফর প্রফিট হয়, যেটা হচ্ছে ডিফারেন্ট ফরম্যাট। আপনার যেটাকে বলা হচ্ছে আপনার এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর আন্ডারে রেজিস্ট্রেশন নিয়ে চলে, ওইটা কিন্তু আপনার একটা অন্য ফর্মেও হয়। আমি কোম্পানির কথা কোনটা বলছি, আমি যেটা বলছি 28, 29 যেটা বলছি এটা হচ্ছে অ্যাসোসিয়েশন হয়, ঠিক আছে, অ্যাসোসিয়েশন লাইক হচ্ছে আমরা বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন করেছি, সারা বাংলাদেশের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের সবাই মিলে সমস্ত প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি সমস্ত প্রফেশনাল সিএআইসিএমএ চার্টার সেক্রেটারি সবাই মিলে একটা বড় অর্গানাইজেশন আমরা বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, সম্ভবত বাংলাদেশের একমাত্র অ্যাসোসিয়েশন যেটা ইকোনমিক অ্যাসোসিয়েশনে কিন্তু ওইভাবে করে নাই। সো সেইটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে, আমি যেটা সেকশন 28, 29 বলছি। বাট আপনি যেটা বলছেন এটা কিন্তু নন ফর প্রফিট অর্গানাইজেশন, কোম্পানি রেজিস্ট্রেশন ছাড়াও সম্ভব, সেটা আপনি বলছেন সেই জায়গায় ভিন্ন, সেটা কিন্তু আপাতত স্কোপে আমি ডিসকাস করিনি। সো আমরা এই ডিসকাশনে মূলত চেষ্টা করব যতটুকু আমাদের অ্যাকাউন্টিং এ রাখা যায়। বাট আপনি যেটা বলছেন ওইটা আবার লিগ্যাল ফ্রেমওয়ার্ক আলাদা, যেমন কোম্পানি কত রকম হইতে পারে, যেহেতু বলছেন কুইকলি বলি, একটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ ফর্মে বিজনেস করা যায়,
আবার প্রোপ্রাইটরশিপ ইনিশিয়েটিভ নিয়ে আপনি ভলান্টারি কাজ করতে পারেন। এর বাইরে হয় অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে যে অনেকগুলো অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন করতে পারে। আবার আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে। আপনি ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে আবার কোম্পানি আরজেসির আন্ডারে ফাউন্ডেশন ট্রাস্ট হয়, আবার সোসাইটি অ্যাক্টের আন্ডারে ডিফারেন্ট ফর্মেও কিন্তু ফাউন্ডেশন ট্রাস্ট হয়। সো আপনি ওইটা আই এম নট শিওর যে এনজিও গুলো সবাই কোম্পানির আন্ডারে যে ফাউন্ডেশন ট্রাস্ট করে না, তারা সোসাইটি অ্যাক্টের আন্ডারেও কিন্তু করে। আমি বুঝতে পারছি রাসেল? জি স্যার, কিছু কিছু এনজিও স্যার আবার আরজিসি থেকেও রেজিস্ট্রেশন নিয়ে রাখে। সেটা দিতে পারে, সেটা নিতে পারে, অবশ্যই নিতে পারে, এবং সেইখানেও তাদের স্কোপে এটা লেখা থাকতে হবে কি করবে না করবে, ঠিক আছে? কারণ থ্যাংক ইউ স্যার। অনেক সময় দেখায়, রাইট রাইট, ইউর রাইট। সো আমরা আপাতত আর একটু আগাই। সো আমরা এই ডিসকাশন গুলো যেটা হবে, আমাদের নলেজটা ওয়াইড হবে। আমরা শুধু কিন্তু এখানে আজকে যে প্রায় 60 জন আমরা জয়েন করেছি, শুধু সহজ জিনিস পড়বো তা না। এই ডিসকাশনের ভিডিওগুলো বারবার দেখবেন। আরো কোশ্চেন থাকলে আমাকে বলবেন পরের ক্লাসে। আমি রিকোয়েস্ট করবো যে যত বেশি আমরা নিজেদেরকে এনরিচ করতে পারি। এনিওয়ে, তারপর হচ্ছে বরোড টাকা 40,000 টাকা ফ্রম আলাফা ব্যাংক নোট পেয়াবল। আচ্ছা, আলারাফা ব্যাংক যেহেতু আপনার ট্রাস্টেড হয়ে গেছে, টাকা প্রয়োজন হয়েছে, এখন টাকা লোন করছেন, এটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি হবে বলেন? এটা অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। ওকে, আচ্ছা, এখন ব্যাংক ডেবিট লোন ক্রেডিট হবে স্যার। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ক্লিয়ার করি। এখানে একটা ছোট অর্গানাইজেশন তো নোট পেয়াবল লিখেছি, বাট আমাদেরকে সামনে এটা বড় যখন করব, আপনি খেয়াল করবেন একটা অর্গানাইজেশন যখন বড় হতে থাকে তখন তার ব্যাংক স্যাংশন নিতে হয়। ব্যাংক স্যাংশন সাথে লোন দেয় না। তো স্যাংশন করতে যে ইন্টারেস্টিং কিছু কাজ আছে, যে কিভাবে স্যাংশন করবেন, কি কোলাটারাল হবে, আপনার লোনের ফাইন্যান্সিংটা কি কি মোড হবে, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন কিনা, সেক্ষেত্রে এলসি লাগবে কিনা, তারপর ফান্ডেড ফ্যাসিলিটিস কি লাগবে, এটা নিয়ে কিন্তু আর অ্যাডভান্স লেভেলে কথা বলবো। আপাতত মাথায় রাখেন যে এটা নিয়ে আমি সামনে যখন আরো ডিটেইলে যাব, অ্যাডভান্স হবো, তখন বলবো। আপাতত এটা শর্ট ধরে নিতে পারেন। দুজনই রাইট। আমরা যে ক্যাশ টাকাটা যদি ব্যাংক থেকে নিয়ে নিই, সাধারণত ব্যাংক কোনো লোনের টাকা ক্যাশ দেয় না, সেটা হচ্ছে পে অর্ডার করে দেয়, অথবা আপনার সরাসরি আপনার যে লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়। সো বোথ ক্যান বি পসিবল। সো আমরা এখানে আসলে ক্যাশে রাখছিলাম, এটা ক্যাশে না রেখে আমরা এটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি, কারণ আমরা হচ্ছে যে ব্যাংকের আমরা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, কারণ ক্যাশ টাকা সাধারণত হয় না, এটা পে অর্ডার হিসেবে রাখা যায়। নর্মালি আমরা এটা ওই যে আপনাদেরকে বলছিলাম যে আমরা এটা ব্যাংক অ্যাকাউন্টে রাখি, ব্যাংক আলারফারা অ্যাকাউন্টেই আমরা টাকাটা ঢুকালাম, আর নোটস পেয়াবল টু অলসো ব্যাংক আলারফা। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? ক্যাশ টাকাও সম্ভব ছিল, কিন্তু নর্মালি লোন করলে ক্যাশে দেয় না, আপনাকে পে অর্ডার দেয়, অথবা এটা অ্যাকাউন্টিং এন্ট্রি না, এটা ব্যাংকিং ট্রানজেকশনের কথা বলছি, অথবা আপনার হচ্ছে ইয়া হয়, আপনাকে যেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে আপনার ওই লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মানে আপনার লাইবিলিটি ক্রিয়েট হয়, আর আপনার যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে। আর একটা কথা বলি, এখানে যেহেতু কোম্পানি অ্যাকাউন্ট করা হয়েছে, ইট ইজ কারেন্ট অ্যাকাউন্ট, নট সেভিংস অ্যাকাউন্ট। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে এখন কোম্পানি সাধারণত ব্যাংকগুলো রাজি হয় না সেভিংস অ্যাকাউন্ট করার জন্য। সো অ্যাজিউম দ্যাট দিস ইজ এ কারেন্ট অ্যাকাউন্ট, কারণ ফ্রিকুয়েন্টলি টাকা জমা হয় এবং তোলা হয়, সো দিস ইজ এ কারেন্ট অ্যাকাউন্ট। এটাও একটু ক্লিয়ার করলাম। এনিওয়ে, এইগুলা কিন্তু একটু একটু করে ডিফারেন্ট আসপেক্টও আসবে। যদি কেউ কোথাও আটকায় যান, আপনি এই যে আজকে প্রায় 58-60 জনের স্টুডেন্ট, আমি শিওর কয়েকজন কথা বলছেন, অনেকে বলছেন না, সবার চেহারা আমি দেখছি না যারা পরে জয়েন করছেন। প্লিজ এনি কোশ্চেন থাকে কোনো লজ্জা করেন না, এখানে আমরা অল আর মানে ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড উই আর কো-লার্নার। আমরা এখানে কেউ পণ্ডিত না, আর এখানে কেউ বুঝি না এমন না, বাট কোন একটা পার্টিকুলার জিনিস আপনি বুঝতে অসুবিধা হলে যদি লজ্জা করে বা কোনো কারণে সংশয়ের কারণে কোশ্চেনটা না করেন, তাহলে আপনি লুজার হবেন এবং আপনার পার্টিসিপেন্ট লুজার হবে, বিকজ আপনার কোশ্চেনে আরেকজন উপকৃত হইতে পারে। এনিওয়ে, আপনারা প্লিজ রেইজ ইউর হ্যান্ড। সবচেয়ে বেস্ট ওয়ে যারা করছেন এখন হাত রেইজ করছেন, সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি, দ্যাট ইজ এ গুড ওয়ে টু ইয়ে। এনিওয়ে, তারপরে হচ্ছে যে আমরা কি করলাম, মার্চেন্ডাইজ সেল করছে হচ্ছে 80,000 টাকা, কস্ট হচ্ছে 50,000 টাকা। এখন এই এন্ট্রিটা বলেন, কে বলতে পারবেন? দেখি আপনাদের একটু আর একটু মানে ঝামেলায় ফেলা যায় কিনা, বলেন তো। এটা মার্চেন্ডাইজ সেল করছে হচ্ছে 80,000 টাকা, যার কস্ট 55,000 টাকা। তার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর স্যার সেলস রেভিনিউ ক্রেডিট। সেলস ক্রেডিট, হ্যাঁ 80,000 টাকাই তো স্যার হওয়ার কথা নেই স্যার। 80,000 কি হবে স্যার? ডিফারেন্স আছে এখানে, ডিফারেন্সটা এটা স্কোপ নট দ্য ডেপ্রিসিয়েশন। না, ডেপ্রিসিয়েশন কে বলছেন ভাই? তারিক স্যার। না, ডেপ্রিসিয়েশন কে বলছেন কথা? তারিক বলছি স্যার। ডেপ্রিসিয়েশন কেন বললেন ভাই? স্যার ডেপ্রিসিয়েশন বলছে, এটাকে অ্যাসেট মনে করে স্যার।
না, এটা তো মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ মানে আপনি হচ্ছে অ্যাসেট না এটা। গুড, এটা অ্যাসেট না। মার্চেন্ডাইজ মানে হচ্ছে এটা তো ইনভেন্টরি। এটা তো অ্যাসেট না, এটা তো আমার প্রোডাক্ট। রাইট এটা রাইট। স্যার জাস্ট কনফিউশনের জন্য স্যার, স্যার, আমি আমাদের বলবো, কিনা স্যার, দামে আমি যেটা কিনলাম আমি বিক্রি দামে বিক্রি করবো, সেটা তো স্যার আমি লিখবো খাতায়। আচ্ছা, আপনাদের আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা একজন যদি কোনো কনফিউশন থাকে অন্যরা অ্যান্সার করে না, আমি একটু হ্যান্ডেল করি, তাহলে ইজি হবে, কারণ সবাই একসাথে কথা বলে বোঝা যায় না। সো যে কোনো কোশ্চেন হইলে আপনারা বলেন, আমি আবার অ্যান্সারটা করছি। যিনি বলেছেন উনি সামহাও এটাকে মনে করছেন অ্যাসেট। ইট ইজ নট অ্যাসেট। মার্চেন্ডাইজ মানে হচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করি, একটা প্রসঙ্গে আসলে এই একটা জার্নাল দিয়ে আমি 3টা পয়েন্ট আপনাদের ব্যাখ্যা করি। এই 3টাই আপনাদের জরুরি। আপনারা শুধু অ্যাকাউন্টিং এন্ট্রি শিখেন না, বিহাইন্ড দ্য সিন শিখেন। প্রথম হচ্ছে যে ব্যবসা করতে গেলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আপনি যখন ফিনিশ গুড কিনে বেচা কেনা করেন তখন মোস্টলি আপনার বলা হয় মার্চেন্ডাইজিং। এটা কেন? বিকজ তখন আপনি ম্যানুফ্যাকচারিং না। সো আপনি আগে যে এখানে কিনেছিলেন, একটা জায়গায় দেখা যাচ্ছিল আপনি কিছু মার্চেন্ডাইজ কিনেছিলেন, সেই অ্যামাউন্টটা প্রবাবলি কত টাকা ছিল আমি ঠিক মনে করতে পারছি না, এরকম একটা অ্যামাউন্ট হবে। এই যে 60,000 টাকা কিনেছিলেন, হ্যাঁ 60,000 টাকা কিনেছিলেন, সেই 60,000 টাকা কস্টিং এর আবার 55,000 টাকা বিক্রি করলেন। সো মার্চেন্ডাইজ। এবার আপনি আরেকটা দেখেন, ব্র্যাকেটে 50 দেওয়ার পরে এইখানে একটা কস্টিং এর একটা ইস্যু আছে। আমাকে কেউ হেল্প করতে পারবেন যে কস্টিং এর কি ইস্যু? যদি এই জিনিসটা বলতে পারেন, আমি রিয়েলি হ্যাপি। আপনার জন্য দোয়া করবো যে এখানে কস্টিং এর একটা জিনিস হয়ে গেছে, এটা কি বলেন? স্যার আমি বলবো স্যার। বলেন প্লিজ। স্যার কস্টিং এর হিসাবটা আমার এখানে আসবে না, কারণ কি স্যার, এটা অ্যাকচুয়াল বেসিস অনুসারে যেহেতু আমরা অ্যাকাউন্টিং করি, সো 55,000 টাকা হিসাব আমি অনেক আগেই করে ফেলছি। সো এইখানে ইস্যুটা জাস্ট কনফিউজিং করার জন্য, আর কিছু না আমার কাছে মনে হয় স্যার। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, আমি বলি। সেটা হচ্ছে আপনার পারপিচুয়াল মেথড অফ অ্যাকাউন্টিং আছে। আমি যেটা বলার চেষ্টা করছি স্যার আরেকটা স্যার আছে স্যার। বলেন প্লিজ। স্যার ওটা হলো স্যার, অ্যাকাউন্টিং সবসময় রক্ষণশীলতার নীতি অনুসরণ করে এন্ট্রি দেয়। এর জন্য মার্কেট ভ্যালু আর বুক ভ্যালু এর দুইটার মধ্যে যেটা বেশি হবে স্যার সেটাই লিখতে হবে। না না না, একটু আমি বলি আপনার অ্যান্সার করেন, না আমি বলি না। আপনি যেটা বলেছেন ওইটা আবার এখানে খাটে না কেন? আমি এখানে সিম্পল, আমি ওই কথাটা বলবো যে ইনভেন্টরি ভ্যালুয়েশনে এই এটা বলা করাই স্যার এরকম হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক আমি বলি, শোনেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার এখানে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে যে কথাটা একটু আগে যিনি বললেন যে আমি কোন মেথডে করব ইনভেন্টরি, এখানে আমি পুরো ক্লিয়ার করবেন, আইএফআর রেফারেন্স দিয়ে আইএসআর রেফারেন্স দিব। এই কথাটা বলার সাথে সাথে আমাদের কতগুলো জিনিস মাথায় আসে। প্রথম হচ্ছে কনফিউশন করার জন্য লিখেছি, আমিনুল ঠিক বলছেন, বাট একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে অ্যাকাউন্টিং এন্ট্রি কেন হচ্ছে না, কিন্তু কস্টিং এন্ডে একটা কাজ হচ্ছে। সফটওয়্যার অ্যাকাউন্টিং যে সফটওয়্যার আমরা বলি না, ইন্টিগ্রেটেড সফটওয়্যার, এখানে কিন্তু একটা কাজ হচ্ছে। আপনার আপাতত কোনো এন্ট্রি না হলেও সফটওয়্যার একটা ইম্প্যাক্ট করতেছে। এই 55 দিয়ে আমি আপনাকে যেটা দেওয়ার পরে আমরা যে কথাটা আলাপ করতে পারি, সেই আলাপটা হচ্ছে যে ইনভেন্টরি যখন আমরা করি তখন পারপেচুয়াল একটা মেথড আছে আর পিরিয়ডিক মেথড আছে। পিরিয়ডিক মেথড হচ্ছে আপনার সারা বছর সারা মাস ইনভেন্টরি বাই সেল করবেন, মাস শেষে হিসাব করা হবে। সো এখন আর পিরিয়ডিক ইনভেন্টরি মেথড করা হয় না, করা হয় পারপেচুয়াল। আর পারপেচুয়াল মানে আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না, কারণ পারচেস করছেন তখন অ্যাকাউন্টিং এন্ট্রি হয়ে গেছে, এখন সেল করতেছেন। কিন্তু এই ইনভেন্টরির ক্ষেত্রে যেটা হবে, এখানে ওই স্টকটা অটোমেটিকলি, স্টক যেমন আমরা স্টক লেজার থাকে না, স্টক লেজারে অটোমেটিকলি কাজ হয়ে যাবে, ওখান থেকে আমরা কিন্তু এই 55 বা আউট হয়ে যাবে। এটা কিন্তু আপনার স্টক লেজারে কাজ হবে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট করবে না। সো আমি কি এই জিনিসটা যেটা বলার চেষ্টা করলাম সবাই বুঝছেন নাকি আরেকবার বলতে হবে, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেক কি জন্য বলতে চাচ্ছিলেন? অনেক আরেকবার একটু ক্লিয়ার করে দিন, আরেকবার বলেন প্লিজ। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই যে এখন যে আমরা কিনেছিলাম, একটু খেয়াল করেন, আমরা মার্চেন্ডাইজ কিনেছিলাম হচ্ছে 55,000 টাকা। তো এখানে কিন্তু আমরা 55,000 টাকার মালে কত কোয়ান্টিটি জিনিস কিনেছি তা কিন্তু বলি নাই। হ্যাঁ, সো নর্মালি যেটা হয়, এটা তো আমি অ্যাকাউন্টিং এন্ট্রির জন্য একবারে দিয়েছি, কিন্তু ফ্যাক্টরি এন্ডে আমরা যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার ইউজ করি, লাইক হচ্ছে ছোট সফটওয়্যার হলে ট্যালি, আরো একটু বড় হইলে ওরাকল বা এরকম আছে, সবচেয়ে যদি আমরা ম্যানুফ্যাকচারিং এর বেস্ট যদি ইউজ করি এসিপি, তাহলে দেখা যাবে যে কতগুলো জিনিস ঘটে। একটু ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হচ্ছে যখনই আপনি পারচেস করবেন তখন, হ্যাঁ, তখন হচ্ছে আমার ইনভেন্টরিটা হচ্ছে যখনই আমি কিনবো কত কোয়ান্টিটি কিনছি, কত ভ্যালু করছি, এবং এইটা যতবার ইনভেন্টরি কিনবো ততবারই পারপিচুয়াল ইম্প্যাক্ট হচ্ছে এরকম যে আমি একবার ইনভেন্টরি কিনলাম, তারপরে বেচলাম, তো কেনার পরে বেচার থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে, আবার কিনলাম আবার যোগ হলো, আবার বিক্রি করলাম আবার বাদ গেল। তার মানে এমন হবে না যে আমি বছরে 5 বার, মাসে 5 বার কিনেছি, 5 বার মাস শেষে একবার হিসাব করব, আর 4 বার বিক্রি করেছি মাস শেষে একবার 4 বার হিসাব করবো। নো,
আপনার পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে কন্টিনিউয়াসলি ইনভেন্টরি ঢুকবে, আবার যখন বিক্রি করবো বাদ হয়ে যাবে। সো কোন রেটে হবে সেই রেটটা হচ্ছে কি আপনি কি ফিফো মেথড ফলো করবেন, এখন তো লিফো বলে কিছু নাই, নাকি ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে যে প্রথমবার যে ইনভেন্টরি কিনলেন তার সাথে পরের বার যখন কিনবেন দুইবার রেট যদি দুই রকম হয় তখন ওয়েটেড অ্যাভারেজ মানে অ্যাভারেজ হয়ে যাবে, সেই কথাটা বলার চেষ্টা করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে, এই জিনিসগুলো আমরা সামনে আবার ডিসকাস করব, এখানে আপাতত সিম্পলিফাইড ওয়েতে থাকি। সো আপাতত আমিনুল যেটা বলেছে সেটা হচ্ছে আপনাদেরকে কনফিউজ করা যে এই 55,000 টাকা নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল এন্ট্রি করেন কিনা, এটা বোঝার একটা উদ্দেশ্য ছিল। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে কস্টিং বা আরেকটা জিনিস আছে আমরা যেটা বিহাইন্ড দ্য সিন থাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আসে না, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটাও বলার উদ্দেশ্য যে ইনভেন্টরি যখন কেনা বেচা করবেন তখন কিন্তু ওই যে ইনভেন্টরি স্টকের যে একটা আপনার স্টক করতে হয়, আপনার ইনভেন্টরি যে ভ্যালুয়েশন করতে হয় কন্টিনিউয়াস, সেখানে কিন্তু কাজ ঠিকই চলে। কেনার সময় যেমনি ওইটাকে যোগ হয়, আবার বিক্রি করার সময় এখান থেকে লেস হয়। সেই লেস করতে যে আপনার ভ্যালুয়েশন মেথড বলে, যে হচ্ছে যে দুইটা মেথড আছে, একটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, যেটা হচ্ছে আমরা IAS 2 তে দেখি। সো আমি ইন ফিউচারে এইখানে ওই আসপেক্টেও কিন্তু IAS 2 তে রিলেট করে আরেকটা জিনিস ঢুকাই দিব। আমরা প্রাইমারিলি করছি, ইউ ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমরা আবার বলবো, এইটার উপরে কাটাছেড়া করব, তখন এটা আনবো। আচ্ছা, এরপর আবার দেখেন মার্চেন্ডাইজ। স্যার এখানে একটা জি স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। প্রথমত হচ্ছে এখানে তো রিসিভেবল ডেবিট হলো, সেলস রেভিনিউ ক্রেডিট হলো 80,000, বুঝতে পারলাম। আর ইনভেন্টরি লেজারে যেটা বললেন ইনভেন্টরিটা ক্রেডিট হলো, যেহেতু আমার ইনভেন্টরি আমি সেল করতেছি, ইনভেন্টরি কমে যাচ্ছে, ক্রেডিট হচ্ছে। এখানে ডেবিট হচ্ছে কোনটা, এবং এখানে কি আমরা ভ্যালু কি 55 ধরবো? কারণ ইনভেন্টরিতে আমি কস্ট অফ গুডস ছিল 50, সো 55, সো আমি তো তাহলে 55 ধরবো ইনভেন্টরিতে না? এটা স্যার একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা দেখেন, আপনি একজন সিনিয়র মানুষ হোক, আমার কনফিউশনে কিছুটা পড়ে গেছেন। আমি এটাই চাচ্ছিলাম যে আসলে আমাদের কনফিউশন হয়, আমরা কিন্তু এটা নিয়ে কোনো মানে সব কোশ্চেন যা মাথায় আছে এখানে বলবেন। উনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে উনি বলতেছেন যে আমি তো এখানে ইনভেন্টরি তো আমার কি হবে, ইনভেন্টরি তো আমি কিনেছি, আপনার কি হবে। আসলে মূলত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আপনি বলেন তো যে যখন বাকিতে এটা ধরেন ক্যাশ যদি হতো, প্রথমে আমি ভুলে যাই অন অ্যাকাউন্ট, আমি এটাকে বাদ দেই, যে এটাকে মনে মনে ধরেন যে অন অ্যাকাউন্ট না ক্যাশ হয়। তাহলে এবার আপনি আসেন প্রথম আবার সেই বেসিক, আমি এই জন্য বেসিকে কোশ্চেন করি। দেখেন আপনাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমি আগের দিন কি শিখিয়েছিলাম, যে এটা ক্যাশে 80,000 টাকা সেল করেছেন। সো এটা কি জামিল সাহেব আপনি বলেন যে আমি যে 80,000 টাকায় বিক্রি করলাম, প্রথমে এটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হবে কি হবে না? এটা কি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন? স্যার আমি যদি ক্যাশে সেল করে অবশ্যই হবে স্যার। জি স্যার। আর বাকি করলে বাকিতে হবে না? হ্যাঁ অবশ্যই হবে স্যার, হবে। আচ্ছা, বাকি করলে টাকাটা এখন পেলাম না, পরে পাবো। রাইট, তাহলে আমরা বাকি পরে প্রথমে ক্যাশে করি। ক্যাশে করলে কি করবেন আপনারা? এখানে ক্যাশে করলে প্রথমে যে ট্রানজাকশন হয়েছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এখানে ডাবল একটু ডাবল এন্ট্রি সিস্টেমে দুইটা এন্ট্রি থাকবে। এখানে কি কি হবে, কি কি আছে? আমি এখানে বলছিলাম অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম। কি আছে এখানে স্যার? প্রথমত হচ্ছে স্যার অ্যাসেট আছে, যেহেতু আমার ক্যাশ বা ক্যাশ রিলেটেড এটা অ্যাসেট আমার। আমি আসলে একটু ট্রাভেল নিয়ে আসছি। বন্ধ করেন ওনারা, এই যে এই তরিকুল রুবেল একটু বন্ধ করেন, স্বপন একটু বন্ধ করেন, অন্যের সাউন্ড আসলে ওনাটা শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ, বলেন প্লিজ। জি স্যার, আমার যেহেতু এখানে ক্যাশ রিলেটেড, সো এখানে অ্যাসেট রিলেটেড আছে, সো অ্যাসেট আমার ডেবিট হচ্ছে, যেহেতু আমি পাচ্ছি। আর আমার যেহেতু সেলস রেভিনিউ রিলেটেড, রেভিনিউ ক্রেডিট হচ্ছে। এর বাইরে ইনভেন্টরিটা ইনভেন্টরি কিছু হবে না কেন? ইনভেন্টরি দেখেন এখানে আপনি এটাই তো বললাম যে ওই জিনিসটা যেটুকু হবে সেটা কস্টিং এন্ডে কাজ হবে, সেটা ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ডে কাজ হবে। কিন্তু এই টাকাটা আপনি আগে কিনে ফেলেছেন, এখন কিন্তু ইনভেন্টরি সেল করতেছেন, আপনি কিন্তু এখন কিন্তু ইনকাম স্টেটমেন্ট করছেন না। খেয়াল রাখেন, ইনকাম স্টেটমেন্ট করলে করতেন যে ভাই আমি 55,000 টাকা জিনিস কিনে 80,000 বিক্রি করছি, তো এখানে প্রফিটের অনেক লস হইলো, এটা হিসাব করতেন। সেই হিসাব আপনি সামনে ফেলে রাখেন। আপাতত কি শুধুমাত্র আপনি জার্নালাইজ করছেন। সো জার্নালাইজের প্রথম কোশ্চেন আমার ফর্মুলা, দেখেন আপনিও কিন্তু কনফিউজ হয়ে গেছেন। হ্যাঁ, আমার জার্নালাইজের প্রথম ফর্মুলা হচ্ছে যে আমি প্রথম এটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কি ট্রানজাকশন, ইয়েস ইট ইজ এ ট্রানজাকশন। দেন হচ্ছে এটা ডাবল এন্ট্রি সিস্টেমে কি কি পক্ষ জড়িত, আপনিই বলছেন যেখানে অ্যাসেট এবং রেভিনিউ জড়িত। অ্যাসেট বেড়েছে অতএব ক্যাশ ডেবিট,
আর যদি বাকিতে সেল হইতো অ্যাসেটের জায়গায় হয়তো যেটা লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল, আর রেভিনিউ বেড়েছে তার মানে হচ্ছে ক্রেডিট হবে সেলস ক্রেডিট বা রেভিনিউ ক্রেডিট হচ্ছে আপনার ৮০,০০০ টাকা। কিন্তু অতীতে যেটা কিনেছিলেন সেই অংশটা বিক্রি করতেছেন ৫৫,০০০ টাকার জিনিস ৮০,০০০ টাকা বিক্রি করতেছেন, কিন্তু ৫৫,০০০ টাকার কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে না। সো অ্যাকাউন্টিং এন্ট্রির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে এখন আপনি বুঝতে পারছেন, না হলে আবার একটু বলতে পারেন। হাবিব কি বলতে চাচ্ছেন? হাবিব হাত তুলেছেন, মোহাম্মদ হাবিব প্লিজ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা এখানে স্যার, উৎপাদনের জন্য প্রোডাক্ট কিনা হয়েছে, উৎপাদন করার পরে অবশিষ্ট কিছু পণ্য রয়ে গেছে যেগুলো বিক্রি করা হয়েছে, কিন্তু সেটার মূল্য ছিল 12,000 টাকা, কিন্তু বিক্রি করছে 10,000 টাকা। এক্ষেত্রে স্যার কি করা যেতে পারে? আমি অ্যাকাউন্টিং এন্ট্রির ক্ষেত্রে যদি বলি সিম্পল কথা, যে আপনার হচ্ছে সেল করছেন, এখানে যদি ক্যাশে সেল করেন ক্যাশ ডেবিট, আর যেটা সেল করছেন যদি অ্যাসেট হয় তাহলে অ্যাসেট ক্রেডিট, আর যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয় ইনভেন্টরি ক্রেডিট। যদি এমন হয় যে প্রোডাকশন করার জন্য আপনি কিনেছেন, ধরেন আমি সিম্পল, আপনি কিনেছেন আপনার উদ্দেশ্য আপনার ফার্নিচার কোম্পানি, হাবিব আপনার কথাটা আগের দিনই কোশ্চেনটা করছিলেন, আমি খুব কুইকলি ক্লিয়ার করে দিই। আপনি ফার্নিচার কোম্পানি অটোবিতে চাকরি করেন, অটোবির কাজ হচ্ছে কাঠ কেনা, আঠা কেনা, স্ক্রু কেনা, এগুলো কেনা। সো অটোবি কখনো কাঠ সরাসরি বিক্রি করে না। নর্মালি যেটা করে অটোবি হচ্ছে কাঠ, স্ক্রু, আঠা, বিভিন্ন জিনিস কিনে, বিভিন্ন মেটাল পার্টস মানে স্ক্রুর তালা, লক, হাবিজাবি কিনে বিক্রি করে। কোনো কারণে তার হচ্ছে যে কিছু কাঠ এক্সেস কেনা হয়ে গেছে, এগুলা লাগবে না, ওই মডেলটা বিক্রি করবে না, তখন যদি এটা সেল করে তখন এটা নর্মালি হয় হচ্ছে ইনভেন্টরি, যেটা আপনি কাজে লাগছে না সেল করছেন, তখন তো ক্যাশে সেল করলে ক্যাশ ডেবিট হবে, আর ক্রেডিট হবে হচ্ছে ইনভেন্টরি। এখন এই ইনভেন্টরি কেনা যদি 12,000 টাকা কস্টিং হয়, আর যদি বিক্রি করেন 2,000 টাকা, তাহলে 2,000 টাকা লস হবে। আর আপনার পারসেপশন যেটা আপনার ওসিআই, এটা কি আপনার নর্মাল, এখানে আরো অ্যাডভান্স লেভেল, আপনার কোশ্চেনটা অনেক অ্যাডভান্স লেভেলে। অ্যাকাউন্টিং এন্ট্রিতে কোনো সমস্যা নেই, সমস্যা হয়ে যাবে যখন ইনকাম স্টেটমেন্ট করবেন। সেই ইনকাম স্টেটমেন্টের নাম আছে এখন হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকাম এন্ড আদার ইনকাম। আপনার কোশ্চেন হবে যে এই টাকাটাকে আমি কম্প্রিহেনসিভ ইনকাম মানে মেইন ইনকামে নিব, নাকি যেটাকে আমরা আদার ইনকাম বলতাম সেটাকে আমি বলা হচ্ছে কম্প্রিহেনসিভ এন্ড আদার ওসিআই, আদার মানে ওসিআই বলে। হ্যাঁ, সেই ওসিআই তে যাবে নাকি মেইন ইনকামে যাবে, সেটা আমরা পরবর্তীকালে দেখব যে এই ধরনের ওসিআই আইটেমগুলো কিভাবে ট্রিটমেন্ট হয়। আপাতত হাবিব ধরে নেন যে এইটাই রাইট, যে আপনি ক্যাশ যদি টাকায় করেন ক্যাশে করেন ক্যাশ ডেবিট, আর ইনভেন্টরি ক্রেডিট হবে। আর হচ্ছে যদি সে যদি অ্যাকাউন্ট পে চেক দেয় তাহলে হচ্ছে ব্যাংক ডেবিট, আর সেলস ক্রেডিট, সেলস না ওই যে ইনভেন্টরি ক্রেডিট, বিকজ সেলস তো হয় নাই, বিকজ সেলস হবে আপনি ফিনিশ গুড বিক্রি করলে। আর যদি লস হয় তো লস ডেবিট হবে, লস হচ্ছে ডেবিট হবে, আর গেইন হলে গেইন ক্রেডিট হবে। হাবিব বুঝতে পারছেন? হাবিব? জি স্যার, জার্নাল এন্ট্রিটা স্যার বুঝতে পেরেছি। ওকে, স্যার একটু ক্লিয়ার হবে। ইমপ্যাক্টটা তো অন্য জায়গায়, ইমপ্যাক্টটা তো যাবে অন্য জায়গায় পড়বে। আচ্ছা, মার্চেন্ডাইজ আবার বাকি থেকে কেনা হয়েছে, এটার কি হবে? সিম্পল, আপনার হচ্ছে যে এই মানে পারচেজ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন আর বেশি সময় নিচ্ছি না, এটা হয়ে গেল। পেইড ম্যানেজার স্যালারি, ওই যে ম্যানেজার হায়ার করছিলেন, এটা পেইড করলেন, এটা কি হবে? স্যালারি ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমি এখানে সরাসরি স্যালারি এক্সপেন্স দেখিয়েছি, বাট এই প্র্যাকটিসটা এখন হয় না। কি প্র্যাকটিস হয় কেউ বলবেন আমাকে? স্যার পেয়েবল করে তারপর স্যালারি পেয়েবল ক্রেডিট স্যার। এক্স্যাক্টলি। সো মূলত এটা আসলে আমাদের, আমি এই যে IAS 37 আপনাদের ক্লিয়ার করব, আপনারা ওয়েট করেন, চিন্তা করেন না। এই দেখেন প্রত্যেকটা লাইন বললে আমি একটা IAS এর কথা বলতেছি, এই IAS রেফারেন্স দিয়ে আমি এটা তৈরি করব, আপনারা একটু সাথে থাকেন, আমার এটা আপনাদের লাভ হবে। এই যে কথাটা একটু আমিনুল অ্যান্সার দিল, আসলে মূলত কিন্তু এটা ইয়ে হবে না, এটাকে হচ্ছে কি বলে, এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, আবার স্যালারিজ পেয়েবল ডেবিট, আর হচ্ছে ব্যাংক ক্রেডিট, এটা ক্যাশে হবে না। সো এটা একটা রং আছে, আমি এটা মার্ক করে রাখতেছি। এটা হচ্ছে কি, আমি তো আসলে একটা এইগুলো আইডিয়া দিয়ে আমার একটা কলিগ আমার ফার্মে একজনকে করতে বলছিলাম, কিছু জিনিস একটু ইয়ে আছে, আমি এটা ঠিক করে দিব। আমি চিন্তাই করছি যে এই ভুলগুলো থাকারও দরকার আছে, আপনাদের সাথে ডিসকাস করলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সো এটা বুঝতে পারলেন এই পয়েন্টটা কি বলার চেষ্টা করছি? অল অফ ইউ আর ক্লিয়ার? হাবিব কি জন্য বলতে? আমি যদি স্যালারি স্যার ক্লিয়ার শেষ দিনে করি তাহলে কি পেয়েবল থাকে? কোনটা? সাপোজ আমার মাস শেষ করার সাথে সাথে আমি হচ্ছে স্যালারিটা দিয়ে দিলাম দিনেই, তো তখন তো আর পেয়েবল থাকলো না স্যার, ওটা মাস শেষ হয়ে গেলে স্যালারি দিয়ে দিলাম না। ওইটা হচ্ছে কি, আমি বলি আপনাকে, আপনি ইউ আর রাইট, যে সাধারণত যেটা হয় যে মাসের পরের দিন দেওয়া হয় দিয়ে করি, কিন্তু নর্মালি হচ্ছে
যে স্যালারিটা অ্যাক্রু করতে হয়, স্যালারি অ্যাকাউন্টটা যদি ওই দিনও করেন তাহলে এটা দিলে কি কোনো ক্ষতি আছে? ধরেন আমি পেয়াবল যদি করি, এই প্র্যাকটিসটা করি, কোনো ক্ষতি আছে? হ্যাঁ, এটা করলে যে আমি যেটা করেছি এটাও যে রং না, এটা ক্যাশে টাকা 15,000 টাকা এবং 20,000 টাকার নিচে কিন্তু ক্যাশে দেওয়া যায়, তাই না? এটা ট্যাক্স অথরিটি করে। এটা কি এখন 20 আছে না 15 রয়েছে আমি শিওর না, বাট একটা সার্টেন লেভেলের নিচের স্যালারি কিন্তু আপনার নতুন অ্যাক্টে চেঞ্জ হয়েছে কিনা জানি না, আগের অ্যাক্টে ছিল 20,000 টাকা পর্যন্ত স্যালারি আপনি ক্যাশে দিতে পারবেন, 20-এর উপরে গেলে ব্যাংকে দিতেই হবে। তো সেই অর্থে ব্যাংক বলেন স্যার রানিং স্যার 15,000 টাকা স্যার। 15, আচ্ছা ফাইন, থ্যাংক ইউ ওনাদের একটা তালি দিন, উনি আমাদের একটা তথ্য দিল। সো এটা 15 হলেও কিন্তু ঠিক আছে যে এটা আমি কিন্তু ক্যাশে দিতে পারি, ঠিক আছে? 15-এর উপরে গেলে অ্যাকাউন্ট পে দিতে হবে, কিন্তু আমি প্র্যাকটিসের কথা বলছি যে এটা অ্যাকাউন্টস পে দেওয়াটাই যৌক্তিক ছিল। এনিওয়ে সেটা আমরা ঠিক করে নিব। আমরা প্রত্যেকটা জায়গায় যে এখন ঠিক করে নিলাম, আমি একটা কথা বললাম যে আপনারা জানলেন যে আপনার কোনো স্যালারি যদি 15,000 টাকার উপরে, এটা অবশ্যই ব্যাংক ট্রান্সফার অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিতে হবে, কোনোভাবেই আপনি ক্যাশে দিতে পারবেন না। থ্যাংক ইউ জাকির। তো অন্যরা একটু সাউন্ডটা বন্ধ করেন, বদিউল স্বপন, যাদেরকে শব্দ তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে হলো আমরা কি দেখলাম, তাহলে স্যালারি ব্যাপারটা হয়ে গেল। এবার দেখেন ওই যে বাকিতে সেল করছিলাম না, ওইখান থেকে 35,000 টাকা পাওয়া গেছে, এটা কি হবে? এই যে এটা 30শে জুনের, এটা কি হবে বলেন? এটা কি হবে? এটা ক্যাশ ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে স্যার। ওকে ওকে ওকে, এখানে আসলে ক্যাশ না লিখে আমাদের ব্যাংকে দেয়া বেটার ছিল, অসুবিধা নেই, এটা কারেকশন করে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসেন আপনার হচ্ছে যে অফিস রেন্ট ডিউ ফর দ্য মান্থ 8,000 টাকা, রেস্ট অ্যামাউন্ট উইল বি অ্যাডজাস্ট ইন অ্যাডভান্স। তাহলে কি হবে? আমরা যে 20,000 টাকা দিয়ে আসছিলাম, ওই 20,000 টাকার ঘটনা কি ঘটে, আমরা কিন্তু দেখা যায় যে অফিস অ্যাডভান্স নিলে সব টাকা অ্যাডজাস্ট করার সুযোগ দেয় না। তাহলে কি করলো, 20,000 টাকা যে অ্যাডভান্স দিছিলাম, আমার ভাড়া 10,000 টাকা, তাহলে 8,000 টাকা ক্যাশে দিব আর 2,000 টাকা হচ্ছে ওইখান থেকে অ্যাডজাস্ট হবে। বোঝা গেল? এটা বুঝছেন নাকি আরো সমস্যা আছে? এটা এই যে বুঝতে পারছি। ওকে, মানে এটা আমরা যেটা করব, একটা অর্গানাইজেশনে যে প্র্যাকটিস করে, যেমন একটু আগে বললাম যে স্যালারিজ পেয়েবল ক্রিয়েট হয়, আমরা অ্যাকচুয়াল এবং আইএসআইএফআর যা বলা সেভাবে করব। আপাতত একটু উল্টাপাল্টা আছে, বাট আমরা এটাকে একদম আইএস ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে? এটা আমাদের একটা উদ্দেশ্য। আর আমার ফার্মের যারা আছেন, স্পেশালি আমিনুল একটু খেয়াল রাখবেন যে আমিনুল এবং হাবিব যারা আমার সাথে দেখা হবে, যে জিনিসগুলো কারেকশনের কথা বললাম আমরা করে নেক্সট দিন এটা আর একটু সুন্দর করে আইএস রেফারেন্স দিয়ে করবো, পাশে একটা ঘরে আমরা আইএফআরএস আইএস এর রেফারেন্স দিব, তাহলে আপনাদের জন্য আরো মজা হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তারপরে কি হলো, 30 জুনে পেইড 24,000 টাকা ফুল সেটেলমেন্ট অফ দ্য মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট জুন পাসে যে টাকাটা কিনছিলাম, এই জুনের 5 তারিখ, এই যে একটা এই আপনার কিনেছিলাম, মার্চেন্ডাইজ কিনেছিলাম, এই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা দিয়ে দিলাম। সো এটা কোনো সমস্যা নাই। জুন পাসে আমরা 24,000 টাকা বাকি দিয়ে কিনছিলাম, ওটা আমরা আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে দেখেন, একটু বলি আপনাদেরকে, এখানে একটু কাহিনী আছে। জুন পাসে একটু জটিলতা করা হয়েছে, সেটা জুন পাসে আমরা মার্চেন্ডাইজ কিনছিলাম 60,000 টাকা, তো 35,000 টাকা দিয়েছিলাম ক্যাশ, আর টাকা ছিল কত? 25,000 টাকা, তাই না? 25,000 টাকা না, এখন দিচ্ছেন কয় হাজার টাকা? এখানে 24,000 টাকা। 1,000 টাকা কি হবে স্যার? ডিসকাউন্ট স্যার, কমিশন হবে, বিল ডিসকাউন্ট। এখন আপনি এটা অ্যাকাউন্টিং এন্ট্রিটা কিভাবে বলেন? একটু জটিলতা করা হয়েছে, এটা আপনাদের ইচ্ছা করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় জন্য বলেন কি হয়েছে, এটা কি করব? এটা হচ্ছে স্যার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 25,000, হ্যাঁ, আর ব্যাংক ক্রেডিট 24 আর ডিসকাউন্ট ক্রেডিট 1,000। ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট নাকি? জি স্যার, ঠিক আছে, ওকে জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল, এটা বুঝলাম আমরা। এরপর হচ্ছে সোল্ড মার্চেন্ডাইজ টু জাবেদ 90,000 টাকা, এটা আরেকটা, মানে ওই দুইবার মার্চেন্ডাইজ কিনছিলাম, তার ভিতরে 60,000 টাকাটা আবার 90,000 টাকা হয়েছে। সো এটা আমরা জানি যে এখানে 60,000 টাকা কোনো ইস্যু না, এটা পরে ইনকাম স্টেটমেন্টে হিট হবে, এটা আপনার মাথায় রাখেন। ইনকাম স্টেটমেন্টে যখন আমি সিওজিএস বের করবো তখন হিট হবে। আপাতত 90,000 টাকা আমার হচ্ছে জাবেদের কাছে সেল হয়েছে অন অ্যাকাউন্ট, এটা জাবেদ এন হয়ে গেছে, অন অ্যাকাউন্ট হবে, বাকিতে সেল করছি। তো বাকি সেল হলে কি হবে, আমরা লিখবো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল জাবেদ, ফাইন আমরা জানি। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, অফিস করলেন ইলেকট্রিসিটি বিল দিতে হবে, ইলেকট্রিসিটি বিল 2,500 টাকা পেইড ইলেকট্রিসিটি বিল। তাহলে আমরা জানি সিম্পলিফাইড হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল ডেবিট, ক্যাশ ক্রেডিট সাধারণত ক্যাশেই দেওয়া হয়। আর একটা একটু চেঞ্জ করতে হবে স্যার, ক্যাশটা ওটা ব্যাংকে একটু করলে ভালো হয়। এটি এই যে ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, ছোট অ্যাকাউন্ট সাধারণত ছোট অ্যামাউন্ট তো স্যার
ছোট অ্যামাউন্ট সাধারণত ক্যাশে দেওয়া যায়, অসুবিধা নেই। হ্যাঁ, এটা অসুবিধা নেই। আপনার ওই যে পেটি ক্যাশের মাধ্যমে দেওয়া যাবে। রাইট, এটা ওই সাধারণত পেটি ক্যাশের মাধ্যমে দেওয়া হয়। সবসময় আমরা ব্যাংকে ইউজ করি না, আসলে রিয়েলি করি না। এবং এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে এইটুকু একটু এখন মনে হলো, এটা আগে করি নাই, শুধু আইএস না, ট্যাক্সের ভাষায় বলবো যে কত টাকা আপনার হচ্ছে যে যদি ক্যাশে করেন এটা নন কমপ্লায়েন্স হবে, ওই রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা আরো মজা হবে। জি স্যার, আমরা যদি স্যার কোন পার্টিকে 50,000 টাকা নিচে পে করি তাহলে স্যার ইয়েতে দেওয়া লাগবে, ক্যাশে দেওয়া লাগবে। আমি জানি, ওইটাই বললাম জাকির, ইউ আর রাইট। আমি ওই কথাটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি বলার আগে ওনাদেরকে বলছি যে আমরা একটা মজার কাজ করব, ওইখানে লিখে দিব যে ক্যাশে কেন দিচ্ছি। লজিক হচ্ছে যে ইনকাম ট্যাক্স অথরিটি আমাকে অ্যালাউ করছে যে 50,000 টাকার নিচে হলে আমি, এখানে দুইটা বিষয় আছে, ভ্যাটে ছিল 1 লাখ টাকা, আর সরি ভ্যাটে ছিল মনে হয় 50,000 আর ট্যাক্সে ছিল 1 লাখ। এটা আমি চেক করে লিখবো যে ভ্যাটে কত টাকা ক্যাশে করা যায় আর ট্যাক্সে কত টাকা করা যায়, এটা আমরা দিয়ে রেফারেন্স লিখে রাখবো। তো আমাদের উদ্দেশ্য হবে এই জায়গায় একটা ফরম্যাটে আইএস, আইএফআরএস, ট্যাক্স, ভ্যাট যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো আমরা এটা করে দিব। তাহলে এই জিনিসটা একটা কমপ্লিট গভর্নমেন্ট ফি, ট্যাক্স, ভ্যাট ক্যাশে দেওয়া যায় স্যার, এতটুকু ছাড় আছে স্যার, 50,000 টাকা হলো। গভর্নমেন্টটা ঠিক থাকলে তাহলে স্যার সহজে আমরা সেই জিনিসটা বুঝে যাবো আর কি। রাইট। এবার হচ্ছে স্যালারিজ সাথে যদি স্যার একটু ট্যাক্স ভ্যাট ইমপ্লিকেশনটা থাকতো স্যার আমাদের ওটা দিব ভাই। এটা হচ্ছে কি আপনার ক্লাস নিলাম না, আপনার ক্লাস নেওয়ার পরে তো আমি 2-3 দিন গ্যাপ পেয়েছি। এটা আমার একজন সিনিয়র স্টুডেন্টকে দিয়ে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, উনি লিখেছে। লেখার পরে আমি দেখার দরকার ছিল, দেখতে পারিনি, এখন দেখছি। এইটার সাথে সাথে এখনই আমার মনে হলো যে আইএফআরএস এর লিংকটা যদি দেই, ট্যাক্স ভ্যাটের লিংকটা যদি দেই, ইট উইল বি এ ফ্যান্টাস্টিক ডকুমেন্ট ফর অল অফ আস। আপনারা যারা আজকে এই সেশন শেষ করে আপনারা যখন ট্রেনিং করাবেন, আমি বিশ্বাস করি আজকে যে এখানে 60 জন আছে, 60 জনই কিন্তু ট্রেনার হইতে পারবে যদি আমরা এটা তৈরি করে নিজেরা তৈরি করে আমরা এটা, কোনো সমস্যা নেই। আপনারা 60 জন আরো 6,000 লোকজনকে ট্রেনিং করার, আমি সেটাই চাই। আমার উদ্দেশ্য কিন্তু নলেজকে ধরে রাখা না, আমরা এইভাবে করবো শিওর। আচ্ছা, এখানে লাস্ট একটা এমপ্লয়ি পেইড আছে 30,000 টাকা, এটা আসলে ক্যাশে দেওয়া আছে, এটা দরকার নেই, এটা আমরা ব্যাংকে করে দিই, ঠিক আছে? এটা ঠিক হয়নি, এত টাকা ক্যাশে দেওয়া যাবে না, যে ওটা করছে আমি এটা সরাই দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন চ্যালেঞ্জটা হলো ব্যাংক থেকে কয় টাকা দিয়েছি আমি জানি না, বেশি দিয়ে ফেলছি কিনা। তাহলে আমাদের যেটা দরকার ছিল যে আরো কোনো ভাবে ব্যাংকে রাখা দরকার ছিল। সেলস গুলো যেহেতু আমরা ক্যাশে করে না করে যদি ব্যাংকে করি তাহলে হয়ে যাবে। এনিওয়ে, এখন আপনারা বলেন তো যে আমরা ছোট সিম্পল বাট অনেকগুলো ট্রানজাকশন শিখলাম, এরপরে আমরা জার্নালাইজ করলাম। বলেন তো লেজারটা যারা হচ্ছে যে নতুন, পুরাতনরা জানেন এই লেজারটা কিভাবে করে বলেন তো কেউ একজন। এবার কিভাবে লেজার করব একজন বলেন তো আমাকে প্লিজ, একটু লেজার কিভাবে করব? স্যার হেড ওয়াইজ করে ফেলবো স্যার। ব্যাংকের জন্য একটা তারপরে রিসিভেবলের জন্য একটা, পেয়েবলের জন্য একটা, ভেবে হেড ওয়াইজ আমি লেজার করে ফেলবো। মানে প্রত্যেকটা হেড অনুযায়ী অ্যাকাউন্টিং যে হেডগুলি আছে, চমৎকার। আমরা আসলে লেজার হবে যতগুলো এখানে অ্যাকাউন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা একটা লেজার হবে এরকম, ঠিক আছে? ইউ আর রাইট। হ্যাঁ, এই যেমন ব্যাংক আলফার একটা লেজার, তারপর হচ্ছে যে বিস সলিউশনের আন্ডারে ক্যাশ একটা লেজার, তারপর হচ্ছে যে ফার্নিচার একটা লেজার, তারপর হচ্ছে ইকুইপমেন্ট একটা লেজার, লাইসেন্স যে রিনিউয়াল একটা ফি বা লাইসেন্স একটা ইয়ে, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল বা প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, রেভিনিউ, অফিস সাপ্লাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর অ্যাকাউন্টস পেয়েবল, তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল, পারচেজ, যত মানে ইনভেন্টরি মার্চেন্ডাইজ হয়েছে, নামগুলো আমরা ঠিক করে নিব। এই প্রত্যেকটা লেজার হবে। আর লেজার কিভাবে আমরা তো জানি, এটা নিয়ে ডিসকাস করা দরকার আছে। মানে একজনেরও যদি প্রয়োজন হয় আমরা সেটা দেখাবো, বলেন। আর যদি সবাই পারেন, কোনো লজ্জা করেন না ভাই, এটা কিন্তু আমি জানি, আমি অ্যাসিওর করি এটা আমরা যারা এসএসসি ইন্টারমিডিয়েট এবং হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স অ্যাকাউন্টিং ছিল, আমি শিওর আমরা করেছি। বাট আমি কেন আবার এটা ডিসকাস করছি জানেন, যে ওইখানে পড়েছিলাম তখন আমরা পুরোটাই হচ্ছে থিওরি পড়ছি, আমরা কতটুকু নিয়েছি কতটুকু নিয়ে নিয়ে আমরা শিওর না। এখন কিন্তু আমরা একটা কোম্পানি ফর্ম করতেছি এবং ধরে নিতে হবে যে এই কোম্পানির আপনি অ্যাকাউন্টেন্ট এবং সবকিছু আপনার করতে হবে, সেভাবে আমি দেখতেছি। এই জন্য আইএফআরএস ও বলছি, ট্যাক্স ভ্যাটও বলছি, আর জেসিও বলছি। ধরে নেওয়া হবে আপাতত আপনি সিএফও, আপনি এই অর্গানাইজেশনের অ্যাকাউন্টেন্ট না, আপনাকে মনে হতো ইউ আর সিএফও, আপনার আন্ডারে যে লোকটা করবে এই জন্য, তাহলে আপনাকে শিখতে হবে। তাহলে এবার আপনাকে বলি, যেটা স্বপন বলছে, স্বপনের কথা রাইট, যে আমরা সবাই জানি
তারপরে ডিসকাস করি। আচ্ছা, এটা করা হয়, এটা তো অ্যাকাউন্টিং এ এখন করে ফেলে, ট্যালির মতো সফটওয়্যার অটোমেটিক হয়ে যায়, আর এসএপি তো আর চিন্তাই করা লাগে না। কিন্তু এই রেশনালিটি চিন্তা করতে হবে, কিভাবে হয় এটা আমাদের মাথায় চিন্তা করতে হবে। তাহলে এবার আসেন যে এখানে ব্যাংক আল আরাফা, এটা কি একটা লেজার হেড হবে না? প্রথমে বলেন ইয়েস হবে স্যার। তাহলে আমরা তাহলে এই প্রথম এন্ট্রিটা দিয়েই যাই, প্রথম এন্ট্রি যাই, আল আরাফায় যান, এই যে আল আরাফা ব্যাংক অ্যাকাউন্ট, এই যে আল আরাফা। আচ্ছা, এটা নিয়ম হচ্ছে আল আরাফা কি হচ্ছে ক্লিয়ার করি আপনাদেরকে। আল আরাফা যে এটা তো আসলে ব্যাংক ডেবিট হয় ক্রেডিট হয়, তাই না? ব্যাংক ডেবিট হয় ক্রেডিট হয়, দুইটা ন্যাচারই হয়। সো আমি যখন লেজার করব তখন কি হবে, আমার এখানে কিন্তু আমরা টি ফরম্যাটটা এখন কেউ করে না, করে হচ্ছে যে এই স্টেটমেন্ট ফর্মে, এই জন্য আপনার বুঝতে অসুবিধা হইতে পারে। মানে মোট কথা আমরা যখন লেজার করি তখন হচ্ছে এই যে ব্যাংক আল আরাফা, এটা হচ্ছে যে ডেবিট, তাহলে এর এগেনস্টে কি কি ক্রেডিট আসছে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল রাকিব, শেয়ার ক্যাপিটাল তানভীর। এইবার দেখেন আমি এইখানে দেখেন যে আপনার ডেবিটে আছে, ব্যাংকের টাকা ঢুকছে, এটা হচ্ছে কত, 2,500 টাকা শেয়ার ক্যাপিটাল হচ্ছে আপনার ফ্রম রাকিব, আর হচ্ছে 1,500 টাকা তানভীর। এর বাইরে আমরা যত জায়গায় যে চেঞ্জ করলাম না, এখন ক্যাশ থেকে ব্যাংক করলাম, এই সব জায়গাগুলো চেঞ্জ জানতে হবে। আমি বুঝতে পারছি বিষয়টা? যতগুলো জায়গায় ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করলাম, ইনক্লুডিং দ্য লাস্ট জার্নাল, এই যে লাস্ট জার্নালটাও চেঞ্জ করলাম, যেটা আমি ক্যাশ না করে ব্যাংক করব, এই সমস্ত জিনিসগুলো আমাকে আসলে ব্যাংকে হিট করাইতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে কি এটা বোঝা গেছে, লেজারটা বোঝা গেছে? স্যার বুঝা গেছে স্যার। ওকে, আচ্ছা, এখন একটু ভুল আছে, কারণ আমরা তো এই জার্নালগুলো চেঞ্জ করছি, সেই অনুযায়ী তো আমি চটচট করে সবগুলো ঠিক করতে পারছি না। লেজারটা একটু চেঞ্জ করতে হবে আর কি স্যার পরবর্তীতে আমাদের। আচ্ছা, লেজারের পরে আমরা কি করব বলেন তো? লেজারের পরে কি করব? আচ্ছা, তাহলে ট্রায়াল ব্যালেন্স করতে গেলে লেজারের ধরেন এই যে ব্যাংকে আমি যেটা করা ছিল ওটা নিয়ে করি, আপাতত ভুল আছে কিন্তু এটা নিয়ে করি। ব্যাংকের ডেবিটে ছিল হচ্ছে কত, 4 লাখ টাকা, আর ব্যাংক থেকে তোলা হয়েছে কত, 1,80,000 টাকা, ওই যে আগের যেটা ছিল। তাহলে ব্যালেন্স আছে কত, ব্যালেন্স আছে 2,20,000। কত আছে? 2,20,000 2,20,000 টাকা স্যার। তাহলে 2,20,000 কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেখি, ট্রায়াল ব্যালেন্সে এই যে ঠিক আছে, দেখেন তো ট্রায়াল ব্যালেন্স ডেবিট ব্যালেন্স ঠিক আছে। আপাতত আমরা ভুলটা নিয়ে শিখতেছি, আমি ঠিক করে নিব, নেক্সট দিনে এটা কারেক্ট করে নিব। আমরা ব্যাংকে অনেক ট্রান্সফার করছি, সো এরকম প্রত্যেকটা লেজারে ডেবিট ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলেন তো ট্রায়াল ব্যালেন্সের কনসেপ্ট, আর আমি দিনের প্রথমে যে কনসেপ্ট দিছিলাম, প্রথম দিন কি বলছিলাম, সারা পৃথিবীর সব অ্যাকাউন্ট কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে। কি কি? একটা হচ্ছে অ্যাসেট প্লাস লায়াবিলিটি, আর হচ্ছে রেভিনিউ। তাহলে এবার আপনি আসেন, এই ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ কি অ্যাসেট নাকি লায়াবিলিটি? অ্যাসেট। তাহলে ডেবিট, ব্যাংক অ্যাসেট ডেবিট, ফার্নিচার অ্যাসেট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাসেট ডেবিট, লাইসেন্স রিনিউয়াল ফিজ এটা হচ্ছে অথবা এক্সপেন্সও দেখাইতে পারি, অথবা ওই যে প্রি ইনকর্পোরেটিং খরচ আকারে যেটা বলছিলাম, আপাতত আমি ডেফার্ড এক্সপেন্স, রাইট, ডেফার্ড এক্সপেন্স দেখে এটাকে অ্যামোর্টাইজ করতে পারি, দুটোই সম্ভব, ঠিক আছে, মাথায় রাখলাম। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট, প্রিপেইড রেন্ট অ্যাসেট, রেভিনিউ হচ্ছে ইনকাম, ইনকামের নেচার হচ্ছে ক্রেডিট, অফিস সাপ্লাইজ আইদার অ্যাসেট এক্সপেন্স, দুটোই ডেবিট। তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, পারচেজ অ্যাকাউন্ট ইজ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ট্রেড ডিসকাউন্ট এটা হচ্ছে আসলে এটা রাইট ক্রেডিট, এবং ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স হচ্ছে ডেবিট। সো আগে যা করা ছিল সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে। এরপরে দেখেন ছোট্ট দুইটা জিনিস লাস্টে দেয়া আছে, এই দুটার মানে কি বলেন তো? হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস? এই যে লাস্টে দুটো জিনিস দেয়া আছে, অ্যাডজাস্টমেন্ট স্যার, দুটো অ্যাডজাস্টমেন্ট আছে স্যার, রাইট। এখানে অগ্রিম যেটা দেওয়া ছিল সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি প্রতি মাসে, সেজন্য এটাকে অ্যাডজাস্টমেন্টের জন্য। তাহলে আপনারা তাহলে মাথায় রাখতে হবে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড কয় মাসে, 1 মাস হইতে পারে, অ্যাকাউন্টিং পিরিয়ড 6 মান্থ হইতে পারে, অ্যাকাউন্টিং পিরিয়ড ম্যাক্সিমাম 1 বছর হইতে পারে।
কারণ IAS 1 অনুযায়ী ক্লিয়ার করেন, সবাই তো আর IAS-টা আমার ক্লাস করেন নাই, অনেকেই করেছেন, যারা করেছেন বলেন তো যে IAS 1 অনুযায়ী হচ্ছে যে মানে বছরে মানে মিনিমাম কয়বার অ্যাকাউন্টস করতেই হয়? একবার করতেই হবে, মানে বছরে একবার করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে মাসে নিছি, মাসে তাহলে করার কোনো আপত্তি নেই, করতে পারি। সো এখন এই অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে কিছু এডিশনাল জার্নাল হয়, এগুলোর নাম কি কে বলতে পারবেন? কি কি জার্নাল হয়? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, অ্যাডজাস্টিং জার্নাল হয়, আর কি হয়? অডিট, ক্লোজিং জার্নাল হয় স্যার। ক্লোজিং জার্নাল আচ্ছা, প্রফেশনাল হয় স্যার। হ্যাঁ, ক্লোজিং জার্নাল হয়। সো হ্যাঁ, তাহলে আমি অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করব। এই অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করার সময় দুই ভাবে হয়। সফটওয়্যার যেভাবে করে সেটা হচ্ছে, আমরা তো অ্যাকাউন্টিং এন্ট্রি অটোমেটিক হয়ে যায়। এই যে ট্রায়াল ব্যালেন্সটা, এটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, এইটা, হ্যাঁ, দিস ইজ ইওর ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স। তারপরে হয় হচ্ছে এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই কলামটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। কি কি অ্যাডজাস্টমেন্ট? যত অ্যাডজাস্টমেন্ট আপনার হওয়া দরকার সেটা এখানে হয়েছে, ঠিক আছে? আর ফাইনালি এটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? দিস ইজ ইওর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। বোঝা গেল? বোঝা গেল? এটা অন্য কালার। আমরা এর পরের দিন আবার কারেক্ট করে কুইকলি এটা আবার গন থ্রু করব, এজন্য বেশি ডিটেইলে যাচ্ছি না, বিকজ আজকে আমাদের যে প্রতিদিন 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার কথা, অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমরা লম্বা ক্লাস করব না, কিন্তু জিনিসগুলো সব ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনারা আরেকটা দিন আমার সাথে কষ্ট করতে পারে, আরো একদিন বা 2 দিন এই জিনিসটা একদম যাব। আচ্ছা, তাহলে এর পরে কি হবে বলেন? এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে কি হবে, কি করব আমরা বলেন তো? ব্যালেন্স শিট করব স্যার, ইনকাম স্টেটমেন্ট। আমরা এখন আসলে করব হচ্ছে বেসিক্যালি করব ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে করব হচ্ছে ব্যালেন্স শিট, যেটাকে হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। হ্যাঁ, আমরা কি করব? আমরা হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট করব, চেঞ্জ ইন ইকুইটি। আমরা ক্যাশ ফ্লো করব, ক্যাশ ফ্লোর ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, নোটস ডিসক্লোজার। এখন খেয়াল করছেন এখানে ইন্টারেস্টিংলি একদম যেভাবে একটা লিস্টেড কোম্পানি যেরকম 2 রকম ডিসক্লোজার করে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিপোর্টিং, মানে হচ্ছে যে থিওরিটিক্যাল কিছু কথা থাকে, পলিসি নোট থাকে, এই পলিসি নোটগুলো তৈরি করছি, এটা ডিটেইল লেখা আছে। এবং পরবর্তীকালে আপনারা এখানে দেখেন যে যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল মানে ফিগারের যে নোটগুলো এখানে এটা আছে। এবং আরেকটা জিনিস করতে হয়, একটা ফিক্সড অ্যাসেটের একটা শিডিউল করতে হয়, শিডিউল। রাইট। সো এই জিনিসটা আজকে আসলে হাত দিলে আমি মানে শেষ করতে পারবো না। সো 2টা ঘটনা ঘটছে, একটা হচ্ছে কিছু ভুল হয়েছে, আমরা ওই যে কিছু জিনিস ক্যাশে করছিলাম, ওগুলো অ্যাকাউন্ট ব্যাংকে নেওয়ার কারণে একটু চেঞ্জ হয়েছে। তো এটা আমি একটু কারেক্ট করি বাই দিস টাইম, নেক্সট ক্লাসের আগে এটাকে কারেক্ট করে সেই অনুযায়ী কিভাবে আপনার লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে যায়, এবং সরি সেই জিনিসগুলো আমরা দেখবো। ট্রায়াল ব্যালেন্স থেকে কিভাবে কোনটা যায় এটা আমরা দেখবো, এবং লিঙ্ক আপ করা আছে। আপনি খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা জিনিস লিঙ্ক করে করা হয়েছে। লেটস আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যে ইনকাম স্টেটমেন্টের এখানে যদি বলেন যে আপনার রেভিনিউ একটা 9 নম্বর নোট আছে। 9 নম্বর নোট কি দেখবেন, এই ফিগারটা একটা নোট দেয়া আছে, এই যে নোট, এই যে আপনার এইখানে নোট দেয়া আছে, এই যে নোটে আপনার রেভিনিউ 9 নম্বর নোটে যান, সেইখানে কিন্তু করা আছে যে রেভিনিউ গুলো এক জায়গায় আসছে, ঠিক আছে? সো এইভাবে আমরা জিনিসগুলো হচ্ছে নেক্সট দিনে শেষ করব। শেষ করার পরে আমরা এটাতে গেল ফার্স্ট ইয়ার। এরপরে আরেকটু কাজ করে কম্পারেটিভ ফিগারে কি কি কমপ্লেক্স আসে, ভুল কারেকশন কিভাবে হয়। মানে আমি বলতে চাচ্ছি যে এই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে কোন একটা ভুল করে ফেলছি, রেকটিফিকেশন কিরকম হবে অ্যাকর্ডিং IAS 8, কিভাবে ইপিএস বের করা হয় IAS 33, কিভাবে এখানে ইম্পায়ারমেন্ট কোনো কিছু অ্যাসেটের ইম্পায়ারমেন্ট করা লাগবে কি লাগবে না IAS 36, অ্যাসেটের শিডিউলটা কিরকম হবে IAS 16। এই জিনিসগুলো আমরা লিংক আপ দিয়ে করার চেষ্টা করব। ইমরুল তালুকদার একটু বলেন কি বলতে চাচ্ছেন আজকে? আসসালামু আলাইকুম স্যার। জি, দুই একটা কোশ্চেন নিয়ে শেষ করব। জি স্যার, একদম ফার্স্টে একটা কোশ্চেন ছিল স্যার, এটা হচ্ছে স্যার অথরাইজড ক্যাপিটাল আর হচ্ছে পেড আপ ক্যাপিটাল রিলেটেড স্যার, আর জেসি রিলেটেড স্যার। এখানে আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে 1 কোটি টাকা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, আর পেড আপ ক্যাপিটাল হচ্ছে 10 লক্ষ টাকা, কিন্তু ওনারা জমা দিয়েছেন হচ্ছে 4 লাখ টাকা। এটা স্যার একটু যদি কাইন্ডলি ডিটেইলস বলতেন যে অথরাইজড ক্যাপিটালের টাকায় কত টাকা পেড আপ ক্যাপিটাল দিতে হবে এবং কত ব্যাংকে ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। আচ্ছা, এটা একটা ঠিকই একদম চমৎকার একটা কোশ্চেন করছেন ইমরুল গাইস, থ্যাংক ইউ। সেটা হচ্ছে নরমালি আমরা যেহেতু 1 মাস করেছি আর সময় আছে 6 মাস, হ্যাঁ, সো আপনাদের কমপ্লিকেট করার জন্য মূলত হচ্ছে যে আপনার অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত
যদি একটা এখানে একটু ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে এটা একটু চেক করতে হবে, আমি এটা আপনার চেক করে নেক্সট দিন বলবো, বাট আগের রুলটা বলি, যদি চেঞ্জ আসে আমি চেঞ্জটা কারেকশন দিব। সেটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, খেয়াল রাখেন, পাবলিক লিমিটেড কোম্পানি যদি 1 কোটি টাকার উপরে পেইড আপ করতে মানে অথরাইজ নিতে হয়, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির আরজেসির বাইরে আরেকটা জায়গায় পারমিশন নিতে হয়, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। খেয়াল করেন, পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা হয় 10 কোটি টাকা পর্যন্ত একমাত্র অথরিটি, সেটা হচ্ছে আরজেসি, আর কোথাও যেতে হয় না 10 কোটি টাকা। সো যেহেতু আপনার অথরাইজ ক্যাপিটাল এখানে 1 কোটি টাকা আছে, তো এটা সম্ভব। এই অথরাইজ 1 কোটি টাকার ভিতরে আপনার 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত করলে আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি টাইম টু টাইম এই যে ইস্যু করতে পারেন। হ্যাঁ, এটা একটা ইস্যু, ঠিক আছে। বাট পেইড আপ যেটা লিখবেন, সেই পেইড আপের অংশটা কিন্তু আপনাকে দিতে হবে 6 মান্থের ভিতরে, দ্যাট ইজ এ রুল, ঠিক আছে। এরপরে গেলে আপনার এটা কোম্পানি একটা, এবং 2 মাসের ভিতরে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যারা ডাইরেক্টর হবে তাদের টাকা জমা দেয় এবং তাদের কনসেন্ট জমা দেয়। সো 2টা রুল আছে, এটা এখানে লালটু সরকার আছে, গত ক্লাসে আমরা আমাদের সেক্রেটারিয়াল ফাইনাল লেভেল এটা নিয়ে মজার ডিসকাশন হয়েছিল। সো এটা আমরা আর একটু সামনে ক্লিয়ার করব, বাট আপাতত জেনে নেন যে আপনি এই টাকাটা 6 মাসের ভিতরে পে করতেই হবে। আই এম শিওর যে ইমরুল তালুকদার আপনি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরেকটা কোশ্চেন ছিল, একটু যদি কাইন্ডলি স্যার বলতেন স্যার। স্যার, মাইনরকে কি কোনোভাবে শেয়ার হোল্ডার করা যায়? মাইনর না, এখানে মাইনরকে করা যায়, কিন্তু মাইনরের নামে অন বিহাফ অফ হিজ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ানকে লিখে করতে হয়, বুঝছেন? মাইনরকে করা যাবে, জি বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তার পক্ষে বাবা মা। এবার হচ্ছে এরপরে কোশ্চেন করছে রাসেল, আর লাস্ট কোশ্চেন হচ্ছে স্বপন। আজকে এই 2টা কোশ্চেন নিয়ে আপাতত শেষ করব। আমি আপনার আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি, আপনাদের এখনো আগ্রহ আছে, কোশ্চেন করতেছেন। সো আমি আশা করি যে আজকে যারা ক্লাস করছেন নেক্সট ক্লাস মিস করেন না, আমি টাইমটা সম্ভবত এখনই দিয়ে দিব। বলেন, রাসেল বলেন। স্যার, আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। রিসেন্ট এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তো আমাকে জিজ্ঞেস করা হলো জার্নাল ভাউচারটা কি। স্যার, আমার উত্তর ছিল, স্যার ভুল হলে সংশোধন করবেন স্যার, উত্তর ছিল জার্নাল ভাউচারটা মূলত নন ক্যাশ ট্রানজাকশনের জন্য দেওয়া হয়, কোনো প্রকার অ্যাডজাস্টমেন্টের জন্য, কোনো প্রকার অ্যাকাউন্টিং চার্ট অফ অ্যাকাউন্টস যদি কোনো এন্ট্রি ভুল হয় সেটার জন্য, এটার জন্য দেওয়া হয়। ওনার কোশ্চেন হচ্ছে যে কেন জার্নাল এন্ট্রিতে যেটা দেওয়া হচ্ছে ওইখানে তো টাকার ফিগার থাকতেছে, তাহলে কেন ওটা দেওয়া হচ্ছে না? আমি উত্তর বললাম, কারণ টাকার মানে ক্যাশ ট্রানজাকশন বলতে হচ্ছে যদি পেমেন্ট করা হয় তাহলে ডেবিট ভাউচার, আর যদি টাকা রিসিভ করা হয় তাহলে ক্রেডিট ভাউচার। মূলত দুটো হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, আর জার্নাল ভাউচারে সেভাবে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না, যার কারণে ওটা নন ক্যাশ আইটেম। তা আমার মনে হলো উনি এই উত্তরে স্যাটিসফাই না। স্যার, আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? আচ্ছা, এই জিনিসটা আসলে আমি মাথায় রাখেন, এটা আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথম হচ্ছে যে 2 রকম জিনিস। হ্যাঁ, আমরা যেটা শিখে আসছি বা অনেকেই এখন যে কথাটা বলে, আপনার এই জার্নালের যে আগে তো আসলে কোনো সফটওয়্যার ছিল না, যেটা হয়তো যে এটা একটা ওই যে প্রিন্টেড ফর্মে করে এটাকে তোলা হতো। হ্যাঁ, এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখনকার যে জিনিসটা এটা সফটওয়্যারে ডিফারেন্ট লেভেলে হয়। এইটা আমি একদম ডেমনস্ট্রেট করে আপনার একদম এই যে অ্যাডজাস্টিং করলাম, এটা কি জার্নাল এন্ট্রি কিনা বা কিরকম কি হয়, আপনি এটা চমৎকার একটা অ্যান্সার পাবেন ফুল একবারে। আপনি কিছুটা এখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল বিটুইন ইউ অ্যান্ড দ্য কোশ্চেন যে করছে দুজনের ভিতরে, কে কি ভুল করছেন, কে কি জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি ক্লিয়ার করব। নেক্সট ক্লাসে আপনি এই কোশ্চেনটা আবার আমাকে করবেন। আর আমিনুল, আপনাকে রিকোয়েস্ট করছি, আমাদের ফার্মের যে আমিনুল আছেন, আমাকে কালকে মনে করবেন, আমি কতগুলো ওই যে আপনার জার্নালের ফরম্যাট বা ইয়েগুলো আমরা রাখবো, সো দ্যাট আই ক্যান প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করতে পারি। থ্যাংক ইউ। জি স্যার 2টা জার্নালের একটু রাখতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকজন হচ্ছে লাস্ট কোশ্চেন। 2 টাইপের জার্নাল স্যার, একটা হচ্ছে স্যার ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট, আর একটা আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট স্যার। এই 2টা একটু রাখবেন স্যার প্লিজ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, লাস্ট কোশ্চেন আমাদের স্বপন কি জন্য জিজ্ঞেস করবেন, স্বপন কিছু বলবেন? জি, যে আমার নাম নাহিদ, আমি বেসিক্যালি একজন নয়া কনসালটেন্ট আর কি। তো আমি একজন কনসালটেন্ট, শুরু করেছি সবেমাত্র। আমার একজন ক্লায়েন্ট, উনি হচ্ছে একটা প্রোপ্রাইটারশিপ বিজনেস এর লাইসেন্স, ট্রেড লাইসেন্স করেছেন, এবং সাথে পাশাপাশি আমি ওনার একটা লোগো রেজিস্ট্রেশন করে দিয়েছি। ওনার 4টা মিষ্টির দোকানের শোরুম আছে, বাট উনি যখন ফ্যাক্টরি করতে যান তখন ওই এলাকাতে দেখেন যে সেম নামে আর একটা মিষ্টির ফ্যাক্টরি আছে। পরিবেশের সার্টিফিকেট যখন নিতে যান তখন ওরা বাধা দিচ্ছে যে যেহেতু এই নামে একটা প্রতিষ্ঠান আছে, এই নামে আর আপনি সার্টিফিকেট নিতে পারবেন না।
এখন স্যার এটা রেমেডি কি স্যার? আপনি একদম অনেক অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করছেন, কুইকলি বলি তারপরে আপনাকে আরো ডিটেইল বলবো। প্রথম হচ্ছে যে প্রোপাইটারশিপ ফার্ম যদি হয়, সেই প্রোপাইটারশিপে আপনি যেটা করেছেন, আমি শিওর যে আপনি রেজিস্টার অফ ট্রেডমার্ক এন্ড প্যাটার্ন ওইখানে যে আপনার তার লোগোটা ট্রেডমার্কটা আপনি সাবমিট করছেন। আচ্ছা, আপনাকে মাথায় রাখতে হবে সাবমিট করা মানেই কিন্তু আপনি পেয়ে গেছেন তা না, এটার অনেক প্রসেস আছে, এটাকে জার্নালে যাবে। এটা শেষ হয়েছে? আপনি কত আগে করছেন এটা? এই স্যার 2 দিন হলো। ও, আপনি সাবমিট করছেন 2 দিন আগে? সাবমিট করছি, আমাকে ডকুমেন্টসও দিয়ে দিয়েছে স্যার। ডকুমেন্ট তো সরাসরি দেয় না, এটা নিয়ম থাকে। ট্রেডমার্ক কিন্তু একদিন হয় না, আপনাকে রিসিপ্ট কপি দেয়। নিয়ম হচ্ছে ট্রেডমার্কটা আপনার পিরিয়ডিক যে জার্নাল বেরোয় ওদের, সেই জার্নালে পাবলিশ হওয়ার পর কেউ কোনো আপত্তি করছে কিনা। সোফার আপনার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি পেয়েছি, তারা যদি আগে এটা করে থাকে, যদি কোনো কারণে তারা যেটা বলতেছেন যে পরিবেশের ছাড়পত্র নিয়ে তারা একটা ব্যবসা করছে, বাট আই এম নট শিওর যে ওইটা কি লিমিটেড কোম্পানি কিনা, বা তারা এটা ট্রেডমার্ক আগে করছে কিনা। করলে কোন ক্লাসে করছে? এখানে অনেকগুলো ক্লাস আছে। সেটা হচ্ছে এখানে প্রশ্নটা লোগো রেজিস্ট্রেশন কেন্দ্রিক না, প্রশ্নটা হচ্ছে ওই নামে, মানে ওই নামে ওখানে আরেকটা ট্রেড লাইসেন্স হয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই যে ট্রেড লাইসেন্স কেন্দ্রিক, লোগো রেজিস্ট্রেশন কেন্দ্রিক না। আচ্ছা, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারটা কি লিমিটেড কোম্পানি নাকি তার প্রোপাইটারশিপ? সেটা প্রোপাইটারশিপ। সেটা প্রোপাইটারশিপ। আচ্ছা, এই প্রোপাইটারশিপের ক্ষেত্রে এই জটিলতাগুলো আছে। এখন ওই জায়গায় যেহেতু সে আলাদা এলাকায় করছে, ধরেন আমি দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনার প্রোপাইটারশিপের চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি প্রোপাইটারশিপের ডকুমেন্টেশন ইজ ভেরি সিম্পল এন্ড ঠুনকো এই জন্য বলছি যে আপনি একটা মালিক, আপনি একটা মানুষ, আপনি যে একটা আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যে আপনার ট্রেড লাইসেন্স দিলেন, তো উনি দিয়ে দিল। এখন কোশ্চেন হচ্ছে আরেকটা উপজেলায় যেমন আরজেসি তে একটা সিস্টেম আছে, আপনার নামটা একবার বুক করলে অন্য কাউকে দিচ্ছে না। সো এই সিটি কর্পোরেশনের ভিতরে এইরকম অটোমেশন নাই যে ওই এলাকায় করছে কিনা। ইটস এ ভেরি ইউনিক কাইন্ড অফ আমি এটা আপনাকে এই মুহূর্তে অ্যানসার দিচ্ছি না, আমি একটু চিন্তা করতে হবে, একটু ইন্টারেস্টিং কেস স্টাডি। আমি আই উইল গিভ ইউ অ্যানসার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি আমার নাম্বারটা একটু সেভ করে রাখেন, আপনি আমাকে একটু নক করেন যেন ভুলে না যে একটু নক করে। আমি থ্যাংক ইউ। স্যার দুইটা জিনিস একটু চাচ্ছি স্যার জার্নালের মধ্যে আনার জন্য স্যার, আইটেম। একটা হচ্ছে কি স্যার ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট রিলেটেড স্যার, মার্কেট ভ্যালু, তারপর হচ্ছে কি স্যার ক্যাপিটাল গেইন এবং হচ্ছে কস্ট প্রাইস, এটা নিয়ে একটা, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস নিয়ে স্যার। ওকে ওকে, এটা তো অনেক অ্যাডভান্স লেভেলে, এটাতে একটু পরে আমরা ঢুকাবো, বাট ঢুকাবো, আপনার পয়েন্টটা রাখলাম, ঠিক আছে। তো আমরা মোটামুটি 1.5 ঘন্টা সময় কাটালাম, কখন যে 1.5 ঘন্টা চলে গেছে বুঝতে পারলাম না। আই এম রিয়েলি এনজয় দিস ক্লাস। আপনারাও খুব, আমি আই হোপ যে আপনারা খুব পেয়েছেন, ভালো লেগেছে, যেটা কন্টিনিউ করব। ওকে, তাহলে আমি এটা কনফার্ম করলাম যে আবারও মঙ্গলবার আপনার সাথে দেখা হচ্ছে সেম টাইম 8টায়, এবং আমি 1.5 ঘন্টার বেশি ক্লাস নিব না, এটা খুব টায়ারিং হয়ে যায় বোথ অফ ইউ, আপনারা যারা বাসায় ফিরেন। সো আই হোপ যে ওই ক্লাস পর্যন্ত ধৈর্যটা রাখেন। আমি আরেকটু এটা গুছাই, আপনারা কিছু বাই দিস টাইম যদি আপনাদের হোয়াটসঅ্যাপে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, প্রত্যেকটা 10 ব্যাচ পর্যন্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো ভ্যালিড আছে। যদি কোনো এখানে অ্যাকাউন্টিং এন্ট্রি ঢুকাতে চান, যেমন একজন বলেছে অনেক অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে যে আপনার এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের এন্ট্রি ঢুকাইতে এবং ইনভেস্টমেন্টে করার জন্য আমি ট্রাই করব, বাট এই একটা ছোট্ট অ্যাকাউন্টসের ভিতরে কঠিন, আমরা এটা রাখলাম মাথায়, চেষ্টা করব। আর অন্যরা যদি কোনো এর ভিতরে কোনো কমপ্লিকেটেড এন্ট্রি রাখতে চান, যেটা আমাদের সুবিধা হবে, এটা করব। এবং এর সাথে আবার রেশিও অ্যানালাইসিস এবং জেডো স্কোর অ্যানালাইসিসটা এর সাথে আমি অ্যাড করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওটা তো আমাদের একটা কাজ থাকবে, ট্যাক্স ব্যাট এবং আইএফআরএস এর রেফারেন্স, এটা আমরা দিব। আরো এটা চমৎকার ডকুমেন্ট তৈরি করব আপনাদের সহায়তায়, আপনারা সাপোর্ট করেন। সো নেক্সট ওই মঙ্গলবার পর্যন্ত ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। স্যার ডেপ্রিসিয়েশনের লাস্টের সেলভেজ ভ্যালু সহ একটু রাখেন স্যার। সেলভেজ ভ্যালু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।